periodic table and periodicity of the elements. আমরা প্রথমে 9 10 বা ইন্টারমিডিয়েটে যে টপিকগুলো পড়ে আসছে সেইগুলোতে আমরা শুরু করি, ঠিক আছে? কারণ তাহলে প্রথম দিনে যদি আমি কম্পিউটার সলিউশনে চলে যাই বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে চলে যাই বুঝতে অসুবিধা হতে পারে। আমরা আগে প্রিভিয়াসলি করি কেমিস্ট্রির সাথে। প্রথম বলি যে periodic table and periodicity of the elements। অর্থাৎ আমরা এই যে রুম, এই রুমগুলোর মধ্যে এই রুমের মধ্যে কতজন মানুষ আছে? আমরা 10 থেকে 15 জন মানুষ আছে। এই মানুষগুলা কে কোন জায়গায় বসবে এটা অ্যারেঞ্জমেন্ট করা আছে, চেয়ারগুলো সুন্দর সুন্দর করে সাজানো আছে, পিছনে এলোমেলো আছে। এখন এগুলো যদি সাজানো না থাকে তাহলে কি হবে? তাহলে হজবরলা মানে একটা অবস্থা হয়ে যায়, তাই না? এখন যদি এমন থাকতো যে এই দুটো হচ্ছে রো হচ্ছে ছেলেদের আর এই রোটা হচ্ছে শুধু মেয়েদের জন্য ফিক্স ধরে নিলাম, তারপরে টাওয়ার ছেলেদের, তারপরে আবার হচ্ছে মেয়েদের জন্য, বা এটা হচ্ছে সিএসসি 17 এর এই সেকশনের জন্য এটা বি সেকশন, এটা সি সেকশন, এটা ডি সেকশন, দেন আবার হচ্ছে এটা ই সেকশন। এরকম সাধারণ যদি থাকতো তাহলে আমি যদি বলতাম যে আমার এ সেকশনের শরীরকে খুঁজে বের করতে হবে, তাহলে আমি ডেফিনেটলি কিন্তু এই চারটার আমি বাদ দিয়ে দিতাম, দিয়ে আমি সোজা এই রোতে চলে আসতাম, দেন এখান থেকে পিক আপ। ঠিক একই রকম ভাবে যদি সি সেকশনে আমি ওনাকে যাচ্ছি তাহলে আমি সি সেকশনে গিয়ে একটাকে আমি মানে এই কয়জনের ভিতরে আমি পেয়ে যাচ্ছি। আমরা যদি একটু বলি পিরিয়ডিক টেবিল সর্বপ্রথম যখন আবিষ্কার হয় কে করছে? মেন্ডেল। মেন্ডেল। আচ্ছা যাই হোক, এরপর সে কেন করছে? যাতে বুঝতে সুবিধা হয়, অর্গানাইজ করতে সুবিধা। অর্গানাইজ, তার মানে আমাদের অর্গানাইজ করার সুবিধা হয়। আমরা যে কোনো একটা এলিমেন্ট বা যে কোনো একটা অ্যাটম সেটাকে আমরা যদি পিক আপ করি, খুঁজে বের করতে চাই, তাহলে খুব সহজে যেন সেটাকে আমি ফাইন্ড আউট করতে পারি। এখন পিরিয়ডিক টেবিল কি? অর্থাৎ এই পৃথিবীতে যতগুলো মৌল এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে সেইগুলোকে যে টেবিলে বিন্যাস করা হয়েছে সেই টেবিলের নাম হচ্ছে পিরিয়ডিক টেবিল। আর পিরিয়ডিসিটি অফ দ্য এলিমেন্টস অর্থাৎ ওই টেবিল অনুযায়ী যে এলিমেন্টগুলো আছে বা যে মৌলগুলো আছে সেই মৌলগুলো বিভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ এ সেকশনের সাথে বি সেকশনের কম্পারিজনটা কি, বি সেকশনের সাথে সি সেকশনের কম্পারিজনটা কি। সবাই তো 70 সি 70 তাই না? কিন্তু এর ভেতরে ছোট ছোট কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো একজন থেকে আরেকজনের আলাদা, তাই না? ধরে নিলাম উনি চা খায় হচ্ছে একটু সাউন্ড করে, উনি চা খায় আরেকটু কম সাউন্ড করে, এই পাশে আরেকজন চা খায় আরো একটু কম সাউন্ড করে, চা খায় সাউন্ডই করে। সবাই চা খায় কিন্তু কারো একটু সাউন্ড কম হয়, কারো একটু সাউন্ড বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, প্রথম চলে আসে why is the periodic table important to me? কেন আমার কাছে ইম্পর্টেন্ট periodic table? প্রথম বলছে the periodic table is the most useful tool to a chemist, একজন কেমিস্টের কাছে। কারণ একজন কেমিস্ট সে যে সবকিছু জানে, সবসময় যে তার মাথার ভিতরে সবকিছু সেটা দেওয়া আছে এটা তাকেও অনেক কিছু অনেক সময় খুঁজে বের করতে হয়। এখন ইনস্ট্যান্ট একজন কেমিস্ট্রিকে যদি আর্সেনিকের ডিটেল জানতে হয়, কিন্তু সে যদি জানে যে আর্সেনিকের পজিশনটা কোথায়, তাহলে সে কিন্তু একবারে ফাইন্ড আউট করতে পারে, পরে আর্সেনিকে গিয়ে তারপর তার ডিটেলস করে জানতে পারবে। কিন্তু যদি পিরিয়ডিক টেবিল সম্পর্কে তার যদি ধারণা না থাকে, সে ওই একদিন থেকে শুরু করে গুনতে 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 দেখবে 33-এ গিয়ে পাবে, কারণ তার এর আগে আরো 32টা এলিমেন্টকে তার দেখতে হবে। কিন্তু সে যদি জানে যে না পিরিয়ডিক টেবিলে আমার ট্রানজিশন মেটালে এরকম মাঝে মাঝে একটা পজিশনে তার পজিশন কিন্তু ধীরে ধীরে ঠিক আছে? সোডিয়াম অবস্থান সম্পর্কে যদি জানতে হয় তাহলে সবাই জানবে যে এটা 3 নাম্বার পিরিয়ডে চলে আসছে, 1 নম্বর কলাম খুঁজে পাওয়া, ঠিক আছে? এরকম হয়। তারপরে ইউ গেট টু ইউজ ইট অন এভরি টেস্ট, তারপরে আমরা প্রত্যেকটা টেস্ট করার সময় আমরা খুব ইজিলি এগুলাকে খুঁজে বের করতে পারি। ইট অর্গানাইজ এ লটস অফ ইনফরমেশন অ্যাবাউট অল দ্য নোন এলিমেন্টস। অর্থাৎ এই যে আমি বললাম এই সেকশনটা এই রোটা হচ্ছে সেকশন এ এর জন্য, এটা বি এর জন্য, এটা সি এর জন্য। স্যার এর মধ্যে এ অর্থাৎ এই সেকশন এ কে আলাদা করা হয়েছে, ধরে নিলাম যে কোনো না কোনো একটা বৈশিষ্ট্য উপর বেস করে, বি কে আলাদা করা হয়েছে কোনো না কোনো একটা বৈশিষ্ট্যের উপরে, সি কে আলাদা করা হয়েছে এরকম। তার মানে আমি যদি বলি যে এ সেকশনের একজনকে আমি নিয়ে চলে আসলাম, তাহলে বলতে পারি তাহলে সবার বৈশিষ্ট্য মোটামুটি একই রকম, একটু কম বেশি আছে, তাই তো? আমি যদি সি সেকশনে একজনকে নিয়ে আসি বলবো হ্যাঁ এই সেকশনের সবার বা এই লাইনের সবারই বৈশিষ্ট্য একই রকম, একটু এদিক ওদিক কম বেশি, ঠিক আছে? তো এগুলো আমরা জানতে পারবো। অর্থাৎ আমি একজনের ইনফরমেশন জানবো
বাকি 10 জন এটা জানবে না, কিন্তু আমি বলতে পারবো যে বাকি 10 জনের বা বাকি 9 জনেরও এই সেম। তাহলে আমাদের কি অল্প জানার পরে কি অনেক বেশি নলেজ গেদার করতেছি না, অনেকটা এরকম। তারপরে এখানে হোয়াট ইজ দ্য পিরিয়ডিক টেবিল? পিরিয়ডিক টেবিল shows all known elements in the universe। অর্থাৎ ইউনিভার্সের যত এলিমেন্টস এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে এই সবগুলাকে অর্গানাইজ করছে। এরপরে কি অর্গানাইজ এলিমেন্টস বাই কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিজ কি, ফিজিক্যাল প্রপার্টিজ কি। আমরা ওখানে পড়ছিলাম 9th প্রথম যখন কেমিস্ট্রি বইটা আনতে পাইছি, ফার্স্ট চ্যাপ্টারে মনে হয় প্রপার্টিজ বা হচ্ছে অবস্থা, প্রপার্টিজ অবস্থা, এই জিনিসগুলো আমরা কিন্তু পড়ছি যে ফিজিক্যাল প্রপার্টিজ কি জিনিস, কেমিক্যাল প্রপার্টিজ কি জিনিস, ফিজিক্যাল চেঞ্জ কি জিনিস, কেমিক্যাল চেঞ্জ কি জিনিস, এগুলো আমি পড়ছি না, পড়ছি। তো এখানে আমি একটু বলতে হবে কেমিক্যাল চেঞ্জ কি জিনিস, কেউ কি বলতে পারবে? স্যার রিঅ্যাকশন নিয়ে। আচ্ছা, রিঅ্যাকশন হইলেই কেমিক্যাল চেঞ্জ। ওকে, আর কেউ? ভেতরের বৈশিষ্ট্য বা কোনো একটা জায়গায় যে কোনো কিছু আলাদা। আচ্ছা বা এরকম ঠিক একটা আছে, এক পুরো গ্রুপের- কাছাকাছি গেছে। তাহলে আমি বলি ভাই, এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ, তাদেরকে অর্গানাইজ করা হচ্ছে। আমরা যদি একটু উল্টা দিক দিয়ে, ওই যে আমরা ডিফারেন্সিয়েশন করি না, তখন আমি ডিফারেন্সিয়েশন করতে 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 চলে আসি, ওই অ্যান্সারটাকেই যদি আমি ইন্টিগ্রেশনের কথা চিন্তা করি, তাহলে কি ঠিক উল্টা সাইডে গেলে আমার অ্যান্সার মিলে যাবে না? অনেক সময় কি আমরা যখন ইন্টিগ্রেশন মিলাইতে পারি না, তখন হচ্ছে উল্টা দিয়ে ডিফারেন্সিয়েট করতে করতে আসি, এসে জাস্ট উল্টাটা উল্টাই দিলে হয়ে যায়, চুরি বুদ্ধি। তো এখানে হচ্ছে এরকম যে আমরা যদি উল্টা দিকে চিন্তা করি, পিরিয়ডিক টেবিল কিসের উপরে বেস করে, মডার্ন পিরিয়ডিক টেবিল কিসের উপর বেস করে দাঁড়ায় আছে বা ভিত্তি কি? ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, একটা এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস অন্য কোনো এলিমেন্টের সাথে মিলে মিলে না। ডোনেট করে বা অ্যাকসেপ্ট করে তখনকার ব্যাপার ভিন্ন, অর্থাৎ যখন আয়নে কনভার্ট হয় তখন, কিন্তু যখন এলিমেন্ট আসে তখন কিন্তু সেটা ইউনিক না। তো এখন এই যে বলছে কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজটা কখন চেঞ্জ হয়? যখন ইলেকট্রন ট্রান্সফার হয়, ইলেকট্রন শেয়ার হয়, বা ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়। তার মানে ইলেকট্রনের পরিবর্তন, তাই না? ইলেকট্রনের পরিবর্তনটাই হচ্ছে তার কেমিক্যাল প্রপার্টিজ চেঞ্জ করে ফেলতেছে, এবং এই ইলেকট্রনটাকে একটা ইউনিক প্রপার্টিজ। আমরা যদি অ্যাটমিক স্ট্রাকচার আসতে চাই বা যাওয়ার চেষ্টা করব, যদি যাই তখন দেখা যাবে যে একটা এলিমেন্টের জন্য ইউনিক স্ট্রাকচার আছে, সেখানে স্পেসিফিক নাম্বার অফ প্রোটন আছে, স্পেসিফিক নাম্বার অফ নিউট্রন আছে, স্পেসিফিক নাম্বার অফ ইলেকট্রন আছে। অনেক সময় দেখা যায় নিউট্রন নাম্বারগুলো সিমিলার, সেগুলো আমরা পরে আসবো, ঠিক আছে? তাহলে এই লাইনে বোঝা গেল অর্গানাইজ দ্য এলিমেন্টস বাই কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ যে এলিমেন্টসগুলো কেমিক্যাল প্রপার্টিজ সেম। সাপোজ এই সেকশনে সবার দেখা যায় সবাই এক সবাই ধরলাম আমি ডান হাতে ভাত খাই, বি সেকশনে যারা আছে তারা ধরলাম বাম হাতে ভাত খায়, তো আমি সবগুলোকে একটা লাইনে বসে দিলাম, এদেরকে একটা লাইনে বসে দিলাম, ঠিক আছে? আমি ধরে নিলাম সি সেকশনে যারা আছে সবাই হচ্ছে পাঞ্জাবি পরে, তাহলে এগুলো সব এখানে বসলে যে টি শার্ট যারা পরে তাদের এভাবে বসে, তো ধরে নিলাম এগুলো হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ, সবার একই রকম। অর্থাৎ আমরা যদি চিন্তা করি সোডিয়ামের লাস্ট ইলেকট্রন শেলে কয়টা আছে? ইলেকট্রন একটা। ওই লাইন বরাবর যেগুলো আছে, ওই কলামে যারা আছে তাদের সবারই কিন্তু একটা একটা আছে, এবং সবারই প্রধানত একটা ডোনেট করে ইনার গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে, তাই না? বিতে যারা আছে, 2 নম্বরটায় যারা আছে, দুইটা ডোনেট করে সবার মধ্যে একই ক্রাইটেরিয়া, এই জন্য ওদেরকে একসাথে রাখা হয়েছে। তারপরে কি বলছে? দিমিত্রি মেন্ডেলিভ, ফাদার অফ দ্য টেবিল, এটা বললাম। এই পিরিয়ডিক টেবিলের জনককে দিমিত্রি মেন্ডেলিভ। এই মেন্ডেলিভ ভদ্রলোক কি বলতেছে? এই যত এলিমেন্ট আছে, এই সকল এলিমেন্টসকে সে কিছু রো এবং কিছু কলাম আকারে ভাগ করছে। অর্থাৎ একটা টেবিল হইতে গেলে কি হয়? কম্পিউটারে যখন টেবিল ইনসার্ট করো, প্রথম কি আসে? কয়টা রো, কয়টা টেবিল, তাই কয়টা কলাম, তাই না? অনেক সময় দেখা যায় সাইডে দেওয়া থাকবে, ইয়ে মান করে জাস্ট দিয়ে ক্লিক করলে চলে আসে, তাই না? তার মানে সে কিছু কলাম তৈরি করছে, আবার কিছু রো তৈরি করছে। এরপরে সে এলিমেন্টসগুলোকে সাজাইছে। কিভাবে সাজাইছে স্যার? প্রথম যে সে সাজানো কিভাবে? পিরিয়ডিক টেবিল, অ্যাটমিক মাস, যেটাকে আমরা বলি আণবিক ভর, আণবিক ভর না পারমাণবিক ভর, আণবিক ভর। হ্যাঁ? আণবিক ভর। আচ্ছা, অ্যাটম মানে কি?
আমি যেটা বললাম সেটা হচ্ছে অ্যাটমিক মাস, আরেকটা হচ্ছে আচ্ছা দুইটা কথা কি এক, এবার আমি বলি হাইড্রোজেন আর এই দুটার মধ্যে পার্থক্য। ওটা হচ্ছে এটা হলো অ্যাটম আর এটা হলো একের উপর। ঠিক আছে। এখন স্যার আমি যদি বলি এটার মাস কত আর এটার মাস কত, দুটো ডিফারেন্ট, ঠিক আছে। তো সর্বপ্রথম অ্যাটমিক মাস তার মানে পারমাণবিক ভর, আর এটা হচ্ছে আণবিক ভর। মলিকুলের বাংলা কি? অণু, অণু থেকে আসছে আণবিক। অ্যাটম মানে কি? পরমাণু। অ্যাটমিক মাস মানে কি? পারমাণবিক ভর। প্রথম যখন আমার আবিষ্কার হলো, মেন্ডেলিভ যখন প্রথম আবিষ্কার হলো, সে প্রত্যেকটা এলিমেন্টসকে তার অ্যাটমিক মাস বা বাংলা যেটা বলি পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে সাজানো শুরু করেছে। তারপর যে সমস্যাটা দেখা দিল, কিছু কিছু জায়গায় ঝামেলা হচ্ছে। ঝামেলা বলতে কি, মাস কম আগে চলে আসতেছে, মাস বেশি পরে হয়ে যাচ্ছে, কিন্তু তাদের আশেপাশে যে এলিমেন্টস গুলো আছে তাদের সাথে মিলতেছে না। ঠিক আছে, ওই যে বললাম এই রোডে যারা বসে সবাই বাংলা ধরে বসে, একজন 60 বসে বসে, মানে এরকম হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু তার সিকোয়েন্স মেইনটেইন করে আসছে। তো পরবর্তীতে কে করছিল? 1969 সালে, নাম মনে নাই, ক্যারোলিনটা নাম মনে নেই, এইচএম, অনেক বড় একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি, নাম শর্ট নেম বলে দিলাম, এইচএম, হেনরি, বাকিটা বলে মুসলিম, এইচএম না, হেনরি মুসলিম। তো এই ভদ্রলোক পরবর্তীতে দেখলো না, আমার ইউনিক কোনো কিছু বুঝতে হবে, কারণ আমি যখন অ্যাটমিক মাসের কথা চিন্তা করতেছি, অ্যাটমিক মাস আমরা কিন্তু জানি যে একটা ইলেকট্রনিক একটা স্ট্রাকচারের মধ্যে এই জায়গাটা থাকে কি, প্রোটন প্লাস নিউট্রন, এবং এই দুটা কম্বাইন্ড যে রেজাল্ট সেটাকে আমরা বলতে পারি অ্যাটমিক মাস, তাই না? আচ্ছা, অ্যাটমিক মাস। তো এখন এখানে দুইটা সাবস্টেন্স আছে, উনি চিন্তা করলো না আমি দুইটা না একটা নিয়ে চিন্তা করি, তখন ওই ভদ্রলোক বললো কি প্রোটন নিয়ে চিন্তা করি, কারণ নিউট্রন নাম্বারটা দেখলে অনেক সময় মিলে যাচ্ছে, সিমিলার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন উনি বললো প্রোটন, এবং দেখলো একটা এলিমেন্টে প্রোটন কখনোই অন্য কোনো এলিমেন্টের প্রোটনের সাথে মিলতেছে না। এরপরে উনি যেটা বললো যে প্রোটন নাম্বারের উপর, অর্থাৎ প্রোটন নাম্বার মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। পরবর্তীতে এই প্রোটন নাম্বার ইকুয়ালস হচ্ছে অ্যাটমিক নাম্বার। পরবর্তীতে হেনরি মোসলে যেটা করলো সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপরে বেস করে কম্পিউটিং টেবিলটা সাজানো। তাহলে দেখবো যে আগে পূর্বের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা শেষ হয়ে গেছে, এরপর দু এক জায়গায় সমস্যা থাকে সেগুলো এখনো আছে, সমস্যা নেই। তো এখন যেটা বললাম, তাহলে আমার প্রিডিক্ট টেবিল কিসের উপরে বেস করে তৈরি হলো? পরবর্তীতে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। এবার যদি বলি স্যার অ্যাটমিক নাম্বারটা কিভাবে পাই আমরা? একটা এলিমেন্টসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে সেটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। ওকে, আচ্ছা, এই যে I am implementing I read the periodic table, এখানে তৈরি করছি একটা ভদ্রলোকের একটা ছবি দেওয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কারেন্ট পিরিয়ডিক টেবিল। আচ্ছা, মেন্টালি প্রশ্ন টু আর যেটা বললাম, মেন্টালিতে ওই তথ্য মানে বেশি দিন হলে পরবর্তীতে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এরপরে যে চলে আসে, নাও দ্য এলিমেন্টস আর পুট ইন রোজ বাই ইনক্রিজিং অ্যাটমিক, এটা আমি অলরেডি বলে দিয়েছি যে অ্যাটমিক নাম্বার বৃদ্ধির সাথে, অর্থাৎ একটা একটা করে প্রোটন অ্যাড হচ্ছে, একটা একটা করে অ্যাটমিক নাম্বার বাড়তেছে এবং তার পজিশন একটা একটা ঘর করে সামনের দিকে আগাই যাচ্ছে। এরপরে যে চলে আসি যে হরিজন্টাল কিছু রোজ থাকে, সেগুলোকে আমরা কি বলি? কলাম বলি, তাই না? সেগুলো আমরা কলাম বলি, তাই না? সেগুলো আমরা রো বলি, যে সবসময় মাথা নাড়লাম, ঠিক আছে, একটু শুনবা। আচ্ছা, যেগুলো হরিজন্টাল রো সেগুলোকে আমরা বলি হচ্ছে রো। এই রো কয়টা থাকে? নরমালি এখন পর্যন্ত 7টা রো আছে। এরপরে আমাদের ভার্টিক্যাল যে কলামগুলো থাকে সেগুলোকে আমরা কলাম বা গ্রুপ নাম্বার বলা হয়। ঠিক আছে, সেগুলো 1 থেকে 80, মানে 1 থেকে 18 পর্যন্ত আছে। কিন্তু আগের আমলে না, আমরা যারা বুড়া মানুষ, মানে বুড়া বলতে বেরোতে বুড়া না, আগে এরকম ছিল যে 1 এর A, 2
বলে দিই নাকি ভালো স্যার বলছিলাম হবে না আচ্ছা যেটা বলতেছিলাম তো এখানে তোমাদেরকে আমি বলতে এগুলো লেখার কারণ হচ্ছে কি ছিল আসলে এখন কি আসলে যদি কোনো ইলেকট্রন লাস্ট ইলেকট্রন পি অরবিটালে না প্রবেশ করে তাহলে সেগুলো কি জানে এ দিয়ে রিপ্রেজেন্ট করবে অর্থাৎ যদি আমরা এরকম থাকে সোডিয়াম সোডিয়াম 11 এটা যদি আমরা বলতাম যে গ্রুপ কত গ্রুপ হচ্ছে 1 এর পিরিয়ড কত 3 পিরিয়ডের 1 এর এখানে যারা ছিল জিঙ্ক বললাম জিঙ্ক জিঙ্ক ছিল হচ্ছে 4 নাম্বার পিরিয়ডে এখানে তাই না 2 এর কিন্তু এখন দেখবা অন্যরকম এখন দেখবা অন্যরকম হয়তো এখানে কত 3 আর এখানে বুঝতে বুঝতে যত নাম্বার আসে মোটামুটি 13 আসে 13 এরকম ঠিক আছে তো এটা বেসিক্যালি ইলেকট্রন প্রবেশের উপর ডিপেন্ড করে এইটা ক্লাসিফাই করা হয়েছে ঠিক আছে এটা এখন নাই করে এখন ডিরেক্টলি 1 থেকে 18 পর্যন্ত মনে থাকবে এখন হচ্ছে লাস্টে যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলো যোগ করো করে যা আসবে সেটা হচ্ছে না ওকে এখন তাহলে আমরা যদি বলি যে স্যার বর্তমান সময়ে অর্থাৎ মডার্ন পিরিয়ডিক টেবিল কিসের উপরে ভিত্তি করে দাঁড়ায় আছে ইলেকট্রনিক কনফিগারেশন কারণ অ্যাটমিক নাম্বারের উপরে বেস করে সেগুলোকে আমরা সাজাইছি কিন্তু পিরিয়ডিক টেবিলের যে কোনো এলিমেন্ট আমরা যদি খুঁজে বের করতে চাই তাহলে আমার লিখতে হবে এটা ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন এই জন্য বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এই বর্তমান মডার্ন পিরিয়ডিক টেবিলের হচ্ছে থাকবে তার বাইরে কিছু ধরে পাওয়া যাবে সত্যি তো ঠিক আছে দেখা যাবে এই যে যারা ল্যাব করতেছিলাম ল্যাবে কিন্তু 20 নাম্বারের একটা ভাইবা আছে সেখানে আমাদের ক্লাসে যারা পড়ায় এর উপর থেকে ঠিক আছে বা দেখা যায় যে দৈনন্দিন জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সাথে কেমিস্ট্রি রিলেট করছে ঠিক আছে যেমন আমি প্রশ্ন করতে পারি সকালবেলা আইডি কার্ড থাকবে না পরীক্ষা হলো আমি বললাম যে স্যার আইডি কার্ডটা লাল কালার করছে অনেকে ডাইং করছে তাই না ডাইং করার ফলে ডাই আর এই যে ফেব্রিক এই দুটা কোন ধরনের বন্ড ফর্ম করছে কেমিস্ট্রি জিনিসপত্র না এগুলো পড়া হয় পরের চ্যাপ্টারে পড়া কেমিক্যাল বন্ডিং কেমিক্যাল এটা হচ্ছে এখানে যে বন্ডটা ফর্ম করে সেটা কি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বা সন্নিবেশ সংযোজী বন্ধন বাংলায় ঠিক আছে এরকম এরপরে কি স্যার আমাদের সবার চুল আছে চুল কোন ধরনের প্রোটিন না এটা ক্যালসিয়াম পার্ট না এটা স্যার কোলাজেন প্রোটিন নাকি কোলাজেন প্রোটিন না কেরোটিন কোনটা আগেরটাও মাথা নাড়লে এটাও মাথা নাড়ছে না কোনটা ধরবো ওটা হচ্ছে এই যে গায়ের চামড়া হচ্ছে কোলাজেন আর চুল পশম কেরাটিনাস ঠিক আছে যাই এত কঠিন প্রশ্ন পড়ি মাঝে মাঝে দেখা যায় অনেক সময় যখন প্রশ্ন খুঁজে না পাই একেবারে তখন দেখা যায় যে চোখের সামনে বা আশেপাশে থাকে দেখা যাচ্ছে যেটা মনে আসে সে ঠিক আছে আবার অনেক সময় মেয়েদের একটু প্রশ্ন ইজি করে দেয় মাঝে মাঝে সবসময় কেন ওই যে দৈনন্দিন জীবনে ব্যবহারের কথা বললাম ওরা কিন্তু গোল্ড ইউজ করে আমাদের ছেলেরা কিন্তু গোল্ডটা কম ইউজ করে যখন প্রশ্ন ফাঁস কোনো না কারো না কারো কোনো না কোনো মেয়ে কপালে প্রশ্ন আসবে জেন্ডার ডিসক্রিমিনেশন জেন্ডার ডিসক্রিমিনেশন ঠিক না মানে এটা হচ্ছে ব্যবহারের দিক থেকে কিন্তু ওরা গোল্ড ইউজ করে কিন্তু আমরা কিন্তু ইউজ করি না সচরাচর আমরা গোল্ড ইউজ করি হয়তো বা বিয়ে করতে গেলাম বিয়েতে গেলাম সামনে রাখি পরে দিল দুশো করে এই তাও ওটা কিন্তু রেগুলার ইউজ করে এখানে গোল্ডের ব্যালেন্সিং কত গোল্ডের হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন গোল্ডের অ্যাটমিক নাম্বার গোল্ডের মাস গোল্ডের সিম্বল কি এই বেসিক কিছু জিনিসপত্র জানলে হয়তো কেমন ঠিক আছে আচ্ছা তো এরপর যেটা বলছিলাম যে পিরিয়ডিক টেবিলে এরকম একটা ঘর থাকে ঠিক আছে এই ঘরের মধ্যে এই যে এরকম একটা বড় একটা অক্ষর দেওয়া থাকে সেটাকে বলে সিম্বল এরপরে এরকম একটা নাম্বার দেওয়া থাকে সেটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার রিপ্রেজেন্ট করে
ছিল সিম্বল। এরপর বলা ছিল এটা অ্যাটমিক প্রোটন নাম্বার দেওয়া ছিল কত জানি ভুলে গেছি 135 আর আরেকটা 126 লেভেল একটা ছিল। এটা ছিল হচ্ছে তার প্রোটন নাম্বার, এটা ছিল তার নিউট্রন নাম্বার। বলা ছিল যে এই যে স্ট্রাকচার এটা কি বেসিক্যালি একটা সিম্বল, কোন একটা এলিমেন্টের একটা সিম্বল, আর এটা হচ্ছে তার অ্যাটমিক মাস। এই আকারে এটাকে রিপ্রেজেন্ট করি। তার মানে কি আমরা জানি কি প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার কি অ্যাটমিক মাস। তাহলে এই কত হবে এখানে 135 প্লাস 127। এখন যোগ করে দেখো কত হয় 7 5 12 2 6 এটা তাই না? না ভুল লিখছি। না মানে যোগ ঠিক আছে কিন্তু এটা তো আচ্ছা আচ্ছা না এটা হচ্ছে অ্যাটমিক। আমি ধরে নিলাম যে এরকম ডাটা দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে তার অ্যাটমিক মাস। একদম সোজা। এটা যদি প্রোটন নাম্বার হতো তাহলে 135 কোশ্চেনটা এটা হচ্ছে যে জাস্ট এটাকে এভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? এটাই পারে না অনেকে, না ম্যাক্সিমাম পারে না, আমি জানি না। খুব কঠিন জিনিস ছিল কি এটাই জানি গোড়ায় বলদ আছে। এটাই নাকি এইরকম একটা কোশ্চেন ছিল, একবার ডাটা তোমার মনে নাই। এবং আজকে সেট বি এর পরীক্ষা হচ্ছে 19 নম্বর করে, তোমাদের বড় ভাইদের যারা সেটে পরীক্ষা দিতে পারবে সেখানে এইরকম কিছু না কিছু একটা কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আমি করছি তো মনে নেই, কিন্তু এটা আমি দিই নাই, আমার কোশ্চেন দিয়েছিলাম আর একটা টিচার ছিল অ্যালাইন করা, আমার সাথে অ্যাসাইন করা আছে। তো উনি হচ্ছে 50% কোশ্চেন করে, আমি 50%, ওনার 50% ঠিক আছে? তো এইগুলো হচ্ছে বেসিক জিনিসপত্র, এইগুলো যেন ভুল করবে না। এবং ওইটাতে নাম্বার ছিল 4 প্লাস ওই অংশটুকু যারা লিখতে পারছে তাদেরকে সবাইকে 4 দিচ্ছে। শুধু জাস্ট এখানে এই নাম্বারটা করতে গেলে তো মোটামুটি আমার মনে করা আমি দিচ্ছি নিজেও জানি না, কিন্তু যারা এইভাবে যারা লিখতে পারছে এটা প্রোটন নাম্বার, এটা নিউট্রন নাম্বার, তাহলে অ্যাটমিক মাস হচ্ছে প্রোটন নাম্বার প্লাস নিউক্লিয়াস নিউট্রন নাম্বার দিয়ে যোগ করে সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছে। শেষ। কিছু কিছু ভদ্রলোক বা ভদ্রমহিলা আমি জানি না জাস্ট এই অংশটুকু লিখে রাখছে, তাও ভুল। আমি জানি না ওরা এখানে এই ক্লাসটা একটা মাইনাস করছে, কোন কোন বই থেকে যে খুঁজে আনছে আমি নিজেও জানি না। এখানে ওরা মাইনাস দিয়েছে, মাইনাস দিয়ে বলতে যদি বানাইছিল বলো না, আমি এই খাতা দেখছি তো আচ্ছা যাই হোক। তো এখন আমরা যদি পরের স্লাইডে যাই, আচ্ছা এখানে যেটা বলা আছে যে প্রোটন নাম্বারটা হচ্ছে কি তার অ্যাটমিক নাম্বার, অর্থাৎ একটা এলিমেন্টের প্রোটন নাম্বার, প্রোটন যতগুলো থাকবে সেটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। তারপরে কি আছে স্যার অ্যাটমিক নাম্বার, স্যার নাম্বার অফ ইলেকট্রনস, এই নাম্বার অফ ইলেকট্রনসকে বলা হয় অ্যাটমিক নাম্বার। কিন্তু ঝামেলা হয় কোন জায়গায় স্যার? ঝামেলা হয় যখন আয়ন, কোন একটা এলিমেন্টের আয়ন পায়, অর্থাৎ আমার এখানে প্রথম লাইন অনুযায়ী বলতেছে যে সোডিয়াম, সোডিয়ামে আমি ধরে নিলাম কয়টা প্রোটন আছে, 11টা প্রোটন আছে, তাহলে তার অ্যাটমিক নাম্বার কত? 11। আবার সোডিয়ামের ইলেকট্রন আছে কতগুলো? 11টা, অ্যাটমিক নাম্বার কত? 11। স্যার অনেক সময় একটা ইলেকট্রন সে ডোনেট করে দেয় না, ডোনেট করে দেয়, যখন সে হয়ে যায় সোডিয়াম পজিটিভ তখন কিন্তু তার ইলেকট্রন নাম্বার হয়ে যায় 10, কিন্তু অ্যাটমিক নাম্বার কিন্তু তার থাকে 11। ঠিক আছে? তো এই জায়গাটা একটু কনফিউশন অনেকে লেগে যেতে পারে। তো আমি এই জন্য বলি কি সবসময় মনে রাখতে হবে প্রোটন নাম্বার ইজ ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার, প্রোটন নাম্বার ইজ ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার। মনে থাকবে? আচ্ছা এরপর আমি যে একটা জিনিস এখানে পড়াবো নিউট্রন নাম্বার, বা নিউট্রন হচ্ছে কি ওই যে অ্যাটমিক নাম্বার থেকে আমি যদি প্রোটন নাম্বারটাকে মাইনাস করি তাহলে কতগুলো নিউট্রন আছে সেটা কিন্তু আমি জানতে পারবো। আবার অ্যাটমিক মাস যদি আমি বের করতে চাই তাহলে প্রোটন নাম্বার প্লাস কি নাম্বার? নিউট্রন। ঠিক আছে? আচ্ছা স্যার এইবার এখানে
স্লাইডের বাইরে কিছু জিনিসপত্র পড়া যাবে। তিনটা বা চারটা টার্ম বলবো আমি। এই টার্মগুলো একটু তোমরা বলবা। সেটা হচ্ছে একটা হচ্ছে আইসোটপ, ই আছে শেষে, কয়টা টার্ম লিখছি এখানে আমি? চারটা। প্রথম বললাম কি আইসোটপ, এটা আমরা সবাই জানি নাকি? কেউ জানি না এমন কেউ আছে? হয়তো ভুলে যাইতে পারে, আমি কিন্তু আমি শুনছি না, তাই না? শুনে নাই না আইসোটপ। কেউ কি এখানে আছে যে আইসোটপের নামটা শুনেনি? কেউ আছে? যদি না থেকে থাকে তাহলে আমি বলি এখন যে আইসোটপ কাকে বলে। আমি যদি এটার যদি ডেফিনেশনে আসি তাহলে এটার ডেফিনেশন কি? স্যার সবাই তোমরা বলি শুনছো, তাহলে একটু বলার চেষ্টা করো। ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা সেম না ওটা। কেমন একটা হয়ে যাচ্ছে? ভর সংখ্যা যাদের প্রোটন সবাই সংখ্যা সেম বাট ভর ডিফারেন্ট। আচ্ছা হ্যাঁ এবার হচ্ছে অর্থাৎ যখন দুটা এলিমেন্ট নাকি একটা এলিমেন্ট দুইটা সেম এলিমেন্টের দুইটা সেম এলিমেন্ট, প্রোটন নাম্বার সেম, তার মানে কি দুইটা সেম এলিমেন্ট। আমি তো প্রথমে বলছি একটা এলিমেন্টের ইউনিক প্রপার্টিস কি? প্রোটন। তার মানে যার অ্যাটমিক নাম্বার সেম বাট ডিফারেন্ট অ্যাটমিক মাস, আর যাদের প্রোটন নাম্বার সেম নিউট্রন নাম্বার ডিফারেন্ট হওয়ার কারণে তো তাদের অ্যাটমিক মাসটা চেঞ্জ হচ্ছে। একটু ডিপেন্ডে চিন্তা করতে হচ্ছে। অর্থাৎ এভাবে বললে হবে যাদের প্রোটন নাম্বার সেম বাট নিউট্রন নাম্বার ডিফারেন্ট তাদেরকে একে অপরের আইসোটপ করা হচ্ছে। অথবা যাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু অ্যাটমিক মাস ডিফারেন্ট তাদেরকে বলা হচ্ছে আইসোটপ। যদি আমরা এখানে কার্বনের সব থেকে কার্বন 6 আমি যদি প্রথম ডেফিনিশন আসি যে অ্যাটমিক নাম্বার সেম বাট অ্যাটমিক মাস ডিফারেন্ট। এবার এখানে নিউট্রন আছে কয়টা? 6টা, এখানে আছে কয়টা? 7টা। এবার আমি যদি বলি যাদের প্রোটন নাম্বার সেম বাট নিউট্রন নাম্বার ডিফারেন্ট তাদেরকে একে অপরের আইসোটপ বলা হয়। ঠিক আছে, মনে থাকবে? তাহলে স্যার আইসোবার কি? এবার বলি যখন ডিফারেন্ট এলিমেন্টস, এবার কিন্তু প্রোটন নাম্বার যেহেতু সেম না, ডিফারেন্ট এলিমেন্টস অর্থাৎ সেই ডিফারেন্ট এলিমেন্টসের কি প্রোটন নাম্বারটা তো ডিফারেন্ট হবে ডেফিনেটলি। তার মানে অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, তার মানে যাদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট বাট অ্যাটমিক মাস সেম তাদেরকে বলা হয় একে অপরের আইসোবার। ঠিক আছে, एग्जांपल দিচ্ছি না। আইসোটোন, আইসোটোন অর্থাৎ যাদের নিউট্রন নাম্বার সমান থাকবে। আর পৃথিবীতে যা কিছু হবে সব কিছু উল্টাপাল্টা যাবে না, সমস্যা নেই। যাদের নিউট্রন নাম্বার সমান হবে তাদেরকে বলা হবে একে অপরের আইসোটোন। স্যার আইসো ইলেকট্রন এটা কি? যাদের সেম যাদের ইলেকট্রন সংখ্যা সমান, এটা কি হওয়া সম্ভব? এখন যদি স্যার হ্যাঁ তাহলে আমি এটা এখন সাথে বলে দিই আইসো ইলেকট্রন মানে হচ্ছে যাদের ইলেকট্রন নাম্বার সেম। অর্থাৎ আমি যদি এখন এখানে চিন্তা করি সোডিয়াম পজিটিভ আর ম্যাগনেসিয়াম 2 পজিটিভ আর আচ্ছা নিয়ন ভাই দুটো আগে এই দুইটাকে পরস্পরের কি বলা হচ্ছে? এই পরস্পরের আইসো ইলেকট্রন। কেন? কারণ স্যার এইটার ইলেকট্রন নাম্বার 10, এটার ইলেকট্রন নাম্বার 10 থাকবে। আমি যদি আরো একটা এখানে যদি বলি এরকম যে অ্যালুমিনিয়াম 3 পজিটিভ, তাহলে আমি এটাও বলতে পারি যে এটা 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 এই তিনটারই কি ইলেকট্রন নাম্বার সেম। মনে থাকবে? এটাকে বলা হয় আইসো ইলেকট্রন। স্যার 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 ছবি পাইতে পারি তো কেন? একটা কাজ আছে ইমার্জেন্সি খুব, তাহলে কি ইমার্জেন্সি হলে আটকে রাখার ক্ষমতা হবে? স্যার বললাম ইমার্জেন্সি হলে তো আমাদের আটকে রাখার ক্ষমতা নেই। সমস্যা নেই, যদি কারো ক্লাস নাও ভালো লাগে
ইমার্জেন্সি কাজ যদি ভালো না লাগে সেটা আমাকে বলবে। সাবস্ক্রিপশন আচ্ছা ঠিক আছে এই সেভেন লাস্ট এবার চলে আসি আমরা ফ্যামিলিজ অন দ্য পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলকে আমাদের একটা ফ্যামিলি চিন্তা করি বা ফুলটাকে আমি একটা গ্রাম চিন্তা করি এবং প্রত্যেকটা কলামকে যদি আমি একটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি চিন্তা করি তাহলে সেই একটা কলামকে বলা হয় মূলত পিরিয়ডিক টেবিলের ফ্যামিলি। যেমন columns are also grouped into families. Families may be one column or several columns grouped together. Families have names, যাদের একটা নাম থাকে একটা family। যেমন আমরা যদি বলি যে অমুক জায়গায় অমুক উপজেলা অমুক গ্রামে অমুক বাড়িতে বিশ্বাস বাড়ি মন্ডল বাড়ি এরকম বলে না, অর্থাৎ তার মানে ওইটা হচ্ছে তাদের ফ্যামিলি এবং সবার নামে শেষে কিন্তু অমুক মন্ডল অমুক মন্ডল এরকম থাকে, অমুক বিশ্বাস এরকম থাকে। তো এখানে মূলত আমরা যতগুলো কলাম পাবো বা অনেক সময় দেখা যায় দুইটা তিনটা কলাম মার্কস একই রকম থাকে না, মনে করো যে মন্ডল বাড়ি কিন্তু মন্ডল বাড়ির ভিতরে হচ্ছে তিনটা ঘর আছে, তিন ভাই মন্ডল কিন্তু তারা থাকে মনে করো এখানে একজন থাকে স্কাটার্ড হতে থাকে এরকম, ঠিক আছে। তো এটা নর্মালি দেখা যায় যে একটা গ্রুপে বা একটা ফ্যামিলির কথা চিন্তা করো, যেমন তোমার ফ্যামিলির কথা চিন্তা করো, তোমার বাবা মা ভাই বোন সবার নেচার ধরনের এক, তাই না? যেটা আবার ওনার সাথে মিলবে না, ওনার ফ্যামিলি ওনার বাবা মা ভাই বোন সবার ওনার সাথে মিলবে কিন্তু তোমার সাথে মিলবে না, এরপর আবার আমার সাথে মিলবে না। তো এই একটা ফ্যামিলি যদি একটা গ্রুপ হয়, আবার ওই একই ফ্যামিলির মধ্যে নর্মালি সবাই একই ধরনের খাদ্য খায়, মানে খাদ্যগুলো পছন্দ করে, হয়তো বা 19-20, কেউ হয়তো মাংস একটু কম ঝাল পছন্দ করে, একটু বেশি ঝাল পছন্দ করে, কিন্তু মাংস পছন্দ করে। আরেকজন ফ্যামিলিতে মাছ পছন্দ করে মাংসের তুলনায় বেশি, হয়তো বা দেশি মাছ নোনা মাছ বা বিভিন্ন ক্রাইটেরিয়া থাকতে পারে কিন্তু মাছ পছন্দ করে এরকম। তো এই ফ্যামিলির আমি যদি একটা মাত্র মেম্বার বা একটা এলিমেন্ট সম্পর্কে যদি আমি জানতে পারি, মোটামুটি বলতে পারবো 90-95% আমি জেনে ফেলতে পারবো, ঠিক আছে। তো এখানে আমরা কিছু কিছু গ্রুপ নিয়ে আলোচনা করবো। গ্রুপগুলো হচ্ছে প্রথম আসে হাইড্রোজেন, এ তো অর্গানাল একাই একসাথে, ঠিক আছে। গ্রাম অঞ্চলে বাড়ি যায় একদম গ্রাম অঞ্চলে, একদম গ্রাম অঞ্চলে মানে আচ্ছা গ্রাম অঞ্চলে কিছু কিছু লোক আছে না যারা বিয়ে শাদী করে না, অনেক বয়স হয়ে গেছে, কোনো না কোনো কারণে করে সেগুলো আমি বাদ দিই, কিন্তু পরে অনেকটা ব্রহ্মচারী টাইপ, তাই না? ব্রহ্মচারী টাইপের মানুষ না, অর্থাৎ এরা কাউকে গুণে না কাউকে জানেন না, তাই না? এবং এরা একটু ভবঘুরে টাইপের দেখা যায় গ্রামের একটা কোনো একটা ছোট্ট একটা ঘরের মধ্যে তুলে এক একে থাকে, এক একে রান্না করে, এক একে যা হচ্ছে এরকম। হাইড্রোজেন বাবা হচ্ছে ঠিক আছে, ব্রহ্মচারী বাবা থাকে ওর পজিশনে ঝামেলা আছে, নিষ্ক্রিয় মানে ওর পজিশনে ঝামেলা আছে, ও এমন এমন আচরণ করে দেখা যায় হ্যালোজেন গ্রুপের সাথে 17 নাম্বার, আবার এমন কাম করে যে 1 নম্বরে আছে, ঠিক আছে এরকম, ঠিক আছে। তো আমি যদি বলি এখানে যে হাইড্রোজেন বিলংস টু এ ফ্যামিলি অফ ইটস ওন, ও নিজে একটা ফ্যামিলি, একটা ডেঞ্জার আছে বলবো আস্তে আস্তে বলবো আজকের ক্লাসে থেকে বেশি একটা কোশ্চেন আসবে না, যদি চিন্তা করে রাখতে পারো বিভিন্ন জায়গায় কেমিস্ট্রি রিলেটেড ভাইবাটের ফেস করতে গেলে বেসিক লেভেলের কোশ্চেন করতে পারো, বাট যারা স্টুডেন্ট পড়ো টিউশনই করো তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে। তো যাই হোক, হাইড্রোজেন ইজ এ ডায়াটমিক রিঅ্যাক্টিভ গ্যাস। আচ্ছা ডায়াটমিক কি জিনিস? অর্থাৎ হাইড্রোজেন এটা মানে দুইটা অ্যাটম মিলে যখন একটা গ্যাস তৈরি করে বা একটা মলিকুল তৈরি করে, এই যেটা তাহলে এইটাকে বলা হয় ডায়াটমিক, এটি বলা হচ্ছে ডায়াটমিক। এরপর এটা হচ্ছে রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ কেন বলতেছে? কারণ হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যাচ্ছে 1s 2 লিখবে 1s 1, সে খুব সহজেই ব্যাকটেরিয়াটা অ্যাকসেপ্ট করতে পারে, ওই খুব দ্রুততা সে হিলিয়ামের মতো হয়ে যেতে পারে, আর একটাকে সে ডোনেট করে দিয়ে হাইড্রোজেন আয়ন, দ্যাট মিন্স প্রোটন হয়ে যায়, খুব ইজি একটা লিকুইড টাইপ, ঠিক আছে। এই জন্য বলতেছি সে রিঅ্যাক্টিভ, খুব রিঅ্যাক্টিভ। এরপরে আমরা যদি বলি ডায়াটমিক, ডায়াটমিক গ্যাস আর কি কি আছে, অর্থাৎ যাদের দুটা করে থাকে,
অক্সিজেন। নাইট্রোজেন এটা কি স্যার? ওজোন। এটাকে কয় অ্যাটমিক বলবো আমি? ট্রাইঅ্যাটমিক। ঠিক আছে? আচ্ছা। ফ্লোরিন কি ডায়াটমিক না মনোঅ্যাটমিক? মনোঅ্যাটমিক। একটা, তাই না? হ্যাঁ, এটা একটু আননোন তো এই জন্য একটা মনে হচ্ছে না, এটাও ডায়াটমিক। ক্লোরিনের কথা চিন্তা করুন। ঠিক আছে? ক্লোরিন যদি ডায়াটমিক হয়, ফ্লোরিন তো ডেফিনেটলি ডায়াটমিক হবে। এবার যদি আমরা ইনার্ট গ্যাসের কথা যদি বলি, হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো কয় ট্রাইঅ্যাটমিক না ডায়াটমিক? এগুলো হচ্ছে মনোঅ্যাটমিক। অর্থাৎ এখানে একটা একটা করে অ্যাটম আছে। মনে থাকবে? আচ্ছা, এই সমস্ত বেসিক কোশ্চেনগুলো ভাইবা তো হলো পাবো। কোনটা স্যার? আচ্ছা স্যার, এই দিক থেকে উল্টা দিক থেকে আসে নাকি? এখানে স্যার কয়টা অ্যাটম আছে হিলিয়ামে? একটা। নিয়ন একটা, আর্গন একটা, মানে নিষ্ক্রিয় গ্যাসের লাইন বরাবর সবাই হচ্ছে একটা একটা করে আছে। এদের অণু গঠনের জন্য ঠিক আছে কয়টা করে লাগছে? একটা। এই জন্য এগুলোকে বলা হয় মনোঅ্যাটমিক। এক কেমিস্ট্রি ভাষা হচ্ছে মনো, দুই কেমিস্ট্রি ভাষা হচ্ছে ডাই, তিন ট্রাই, চার টেট্রা, এরকম হবে। ঠিক আছে? এখন স্যার হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি, এই হাইড্রোজেন মলিকুলটা ফর্ম করতে কয়টা অ্যাটম দরকার হচ্ছে স্যার? দুইটা। পরবর্তীতে H2 বা এখানে অক্সিজেনের কথা চিন্তা করলে অক্সিজেন O2, তার মানে এইগুলোকে বলা হচ্ছে ডাইঅ্যাটমিক বা ফ্লোরিন, ক্লোরিন, এগুলো কি ডাইঅ্যাটমিক। ঠিক আছে? এরপরে এই যে ওজোন, এটা হচ্ছে ট্রাইঅ্যাটমিক। ওকে, তাহলে তিনটা অ্যাটমের আমার দরকার পড়বে ওজোন গ্যাস ফর্ম করার জন্য। আচ্ছা, হাইড্রোজেন was involved in the explosion of the Hindenburg. এইবার এর ওই যে বললাম না সাধু সন্ন্যাসী বা ওই যে ব্রহ্মচারী টাইপের যারা লোক থাকে, ভয়ঙ্কর থাকে, এই যে লাইন আসছে। স্যার হিরোশিমা নাগাসাকির নাম মনে আছে জাপানের? Yes, sir. হিরোশিমা জানা আছে? নাই জানা। কাছাকাছি মানুষ সবাই কি জানে? কে জানে? হিরোশিমা নাগাসাকিতে কি হয়েছিল? প্রথম আমেরিকা হচ্ছে Atomic লিটল বয় ফ্যাট ম্যান। ঠিক আছে? ফার্স্ট এন্ড লাস্ট টাইম পাজল মানুষদের প্রডিউস করেছে দেন বলো। এইগুলো বলো। এখানে যে বোমারই একটা ছবি এখানে আছে। হাইড্রোজেন বোম যেটা অ্যাটমিক ডেঞ্জারাস। শক্তিশালী dangerous। এবং ওই ব্রহ্মচারী টাইপের লোকের হাতে যদি একটা লাঠি দেবে, ও যায় তার একটু দেয়, তার ভয় নেই। দেখো ওর আশেপাশে কেউ যাইতে চায় না, কারণ ও যাচ্ছে রিল্যাক্স হেঁটে যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওর মন চাইছে মনে করো যে ঠিক আছে, কোনো কথা নেই, ওর না এটা খুশি করে। আবার ওর মন চাচ্ছে যে ওই কাজল পেটে মাথাটাতে হাত মারছে, একটা এরকম। অর্থাৎ হাইড্রোজেন আমার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দরকার আছে, আবার এই হাইড্রোজেনটা যখন বোম হয়ে যাচ্ছে খুবই dangerous হয়ে যাচ্ছে, স্যার। ঠিক আছে? বোম এখানে বলা আছে দেখো হিন্ডেনবার্গ, যতগুলা বোম তৈরি হয় সব ওই যে নীতি ফলো করে হয় হিন্ডেনবার্গের। এবং ওই জন্য বলছে এক্সপ্লোশন অফ দ্য হিন্ডেনবার্গ, ওই হিন্ডেনবার্গের নীতিটাকে সে মনে করো। যাই হোক, এরপর কি হাইড্রোজেন ইজ প্রমিসিং অ্যাজ অ্যান অল্টারনেটিভ ফুয়েল সোর্স ফর অটোমোবাইলস। এটা হচ্ছে রিসেন্ট টাইম, রিসেন্ট ঘটনা। কিরকম স্যার? আমরা বর্তমানে যে গাড়ি বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল যে গাড়িগুলো চালাই, পাওয়া অর্থাৎ এনার্জিটা আমরা কোথা থেকে পাই? জ্বালানিটা দুইটা ওয়েতে পাই, একটা হচ্ছে স্যার ফুয়েল সোর্স আর একটা হচ্ছে ইলেকট্রিক সোর্স, বা কিছু কিছু সোলার সোর্স থাকে, সোলার প্যানেল লাগে না, এগুলো করতে পারি। কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে ডিজেল, পেট্রোল, ফসিল ফুয়েল থেকে ফসিল ফুয়েল বা যেটাকে বলা হয় পেট্রোলিয়াম। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো কথা। এবার পেট্রোলিয়াম বলি বা যাই বলি সেগুলো কি আমরা কার্বন সাবস্টেন্স, জি স্যার। কার্বন সাবস্টেন্স। তো কার্বন সাবস্টেন্স মানে কি স্যার? অর্গানিক সাবস্টেন্স, অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড স্যার, আমরা যখনই কোনো অর্গানিক কম্পাউন্ড থেকে মনে করো এটাকে আমরা বার্ন করলাম, বার্ন করা মানে কি? কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দিয়ে পোড়ানো, দহন বিক্রিয়া বলতে বা কনভার্সন বিক্রিয়া বলতে একটা সময় আমি বলছি না, আমরা যে দহনটাই মানে ইউজ করি সব থেকে বেশি, কারণ এই ব্র্যাকেটের ইংলিশটা আমরা একটু স্কিপ করে চলে গেছি, লেখা থাকবে সবগুলোই লেখা থাকবে।
তো এই দহন বিক্রিয়ার ফলে চোখ বন্ধ করে যখন কোন কার্বন সাবস্ট্রেটের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন হবে চোখ বন্ধ করে আর কিছু হবে না, কার্বন ডাই অক্সাইড হবে, পানি হবে আর এনার্জি এনার্জি হবে। এই এনার্জিটা হচ্ছে আমার গাড়ি চালানোর জন্য কাজে লাগে। ঠিক আছে স্যার, তাহলে এরা কি দোষ করলো? এ না হয় বাষ্প আকারে উড়ে চলে গেল, এই ভদ্রলোক উড়ে চলে যাচ্ছে, এই কোথায় মিশে যাচ্ছে? বাতাসে কনস্পিরেশন মিশে যাচ্ছে, মিশে কি পরিবেশটাকে দূষণ করতেছে বা গরম, মানে আমরা ছেড়ে দিচ্ছি কেমন ব্যবসায়, গাছ তো সব শুষে কাটতেছে, আরো যদি এই গাড়িগুলো থেকেও আসে তখন আস্তে আস্তে পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে কি হচ্ছে? টেম্পারেচার বেড়ে যাচ্ছে বা এই সেই কোথায় ছিলাম? বুম কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার বৃদ্ধি করতেছে না, তো এগুলো প্রবলেম। তো এর অল্টারনেটিভ সোর্স হিসাবে আমরা হাইড্রোজেন, মানে অনেক দেশে পানি দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করতেছে না স্যার, পানি আমরা যদি একটু ভাগ করে ফেলি কোথা থেকে আসে? অক্সিজেন এন্ড হাইড্রোজেন। ওই সেই হাইড্রোজেন ফুয়েল হিসেবে অনেক দেশে অলরেডি ট্রায়াল চলে গেছে, নেদারল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, মানে নরওয়ে, ওই শীত প্রধান দেশগুলো ওই এরিয়াতে অলরেডি ওরা ট্রায়ালে চলে যাচ্ছে, ট্রায়ালে চলে গেছে। এগুলো তো স্যার অ্যাক্সিডেন্টের জন্য খুবই ডেঞ্জারাস, কারণ হাইড্রোজেন যেহেতু হাই ফ্লেমেবল, সো ওটা কিন্তু আমরা তো ওইটা চিন্তা করি, আমরা চিন্তা করি ইকো ফ্রেন্ডলি, নিজের আমরা ধরে নেই হচ্ছে অ্যাক্সিডেন্ট করবে না, ঘড়ি অ্যাক্সিডেন্ট করবে না, অতএব জিনিসটা ভালো। ঠিক আছে, কারণ আমরা যদি সব নেগেটিভ জিনিসকে নেগেটিভ চিন্তা করি আর সম্ভব। আমি যদি চিন্তা করি যে আমি এখান থেকে গেলাম, লিফট নিয়ে উঠলাম, লিফট যদি ছিঁড়ে পড়ে লিফট উঠবো না, তাই না? এখন সবাই যদি লিফটে যদি না উঠে তার মানে কি লিফট কাগজের উপরে থাকবে আর ছিঁড়ে উপর চাপ পড়বে, আর ধরে নেবে অ্যাক্সিডেন্ট করবে না। ঠিক আছে, কিন্তু এটা অল্টারনেটিভ ফুয়েল হিসাবে চিন্তা করা হচ্ছে। তো যাই হোক, এরপরে চলে আসে আমি অ্যালকালি মেটাল, অর্থাৎ গ্রুপ 1, গ্রুপ 1 এ যারা আছে তাদেরকে বলা হয় অ্যালকালি মেটাল। অর্থাৎ অ্যালকালি কেন বলা হয়? মাটিতে এগুলো খুবই মাটিতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, রিয়েক্টিভ পানির সাথে রিঅ্যাক্টিভ পানির সাথে। হয় সোডিয়াম একবারে সফট। অ্যালকালি বাংলায় ক্ষার, মাটিতে পাওয়া গেলে ক্ষার হবে। অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যালকালি কেন বলা হচ্ছে স্যার? অ্যালকালি বলা হচ্ছে যখন এই গ্রুপের কোন একটা এলিমেন্টস পানির সাথে রিঅ্যাকশন করতেছে, তখন যেটা ফাইনাল যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের নেচার হচ্ছে অ্যালকালি বা অ্যালকালাইন বা বেস বা বেসিক, মনে থাকবে? তাহলে অ্যালকালি কেন বলা হচ্ছে স্যার? অ্যালকালি বলা হচ্ছে এই গ্রুপের একটা এলিমেন্ট হচ্ছে সোডিয়াম, এ যদি পানির সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করতেছে, এইটা হচ্ছে স্যার, এটা নেচার কি? অ্যালকালি অর বেসিক থাকবে। এরপর বলছে ফার্স্ট কলামের অবস্থা শুধু হাইড্রোজেন ছাড়া, এরপর বলতেছে কি ভেরি রিঅ্যাক্টিভ, তারপর বলছে অলওয়েজ কম্বাইন্ড উইথ সামথিং ইজ ইন দ্য নেচার, ইভেন সল্ট, সল্টের সাথে রিঅ্যাকশন করতে পারে, তাই না? এখন স্যার এটা হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, এটা কিন্তু মেটাল, কিন্তু মেটাল মানে এমন না যে লোহার মতো যে আমি বাঁকাইতে পারবো না। আমি যদি অরিজিনাল যদি সোডিয়াম চিন্তা করি, সোডিয়ামটা যদি এখানে রাখি, আমার তো নট নেই আজকে, নট দিয়ে চাপ দিলে এটা কাটা যাবে বা ছুরি দিয়ে কেটে ফেলা যাবে। এখানে কেউ আছে যারা ইন্টারমিডিয়েট বা যে কোনো সময় কেউ কখনো সোডিয়াম দেখছে? ল্যাবে দেখছি কেমন একটু সাদা সাদা, মানে অফ হোয়াইট কালার, ঠিক আছে?
এটা পানির ভিতরে ফেলানো অবস্থায় দেখছে এতটুকু একটা টুকরা এক বালতি পানিতে ফেলে দাও, কি হতে পারে? ব্লাস্ট করবে। কি করবে? এখানে মুরগি কাটার একটু এক্সপেরিয়েন্স থাকে, লাফাই যাবে। গরু ছাগল কাটার এক্সপেরিয়েন্স কোন একটা ধরো মুরগি, দেশি মুরগি, ব্রয়লার ফার্মের মুরগি, ঠিক আছে, এরকম দেশি মুরগি যে একটু শক্ত, ওকে মনে করো তুমি অর্ধেক কাটার পরে ওর ডানা হাত পা সব তোমার হাত থেকে ছেড়ে গেছে, তখন তার কন্ডিশনটা যেমন হবে স্যার, ওই এক টুকরো সোডিয়াম এক বালতি পানির মধ্যে ফেলে দিলে ওই সোডিয়ামের অবস্থা ছিল, অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে মানে এমন একটা অবস্থা করে ওটা শেষ। মুরগি ছেড়ে দিলে খুব দাপা দাপিটা করে একদম বিচ্ছিন্ন করে ফেলবে, এলাকাবাসী জেনে যাবে যে মুরগি জবাই হয়েছে। যদি হাত থেকে ছাড়া পায় আজকে একবার কেটে ফেলে দিতে হবে, চুপচাপ করে রাখতে হবে, আস্তে আস্তে শিথিল হওয়ার পর আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তো এখন যেটা বলতেছিলাম এটা হচ্ছে হাইড্রেট। এবার আমি যদি চিন্তা করি তুমি বললে কি মানে আগুন ধরে যাবে বা এই ধরনের কিছু বলবে, হ্যাঁ স্যার ধরবে, তখন পানির ভিতরে অল্প পানির মধ্যে এক অল্প পানির মধ্যে এতটুকু পরিমাণ সোডিয়াম দিয়ে দাও, ঠাম্পরা করে দেবে, ঠিক আছে? এতটাই রিয়েক্ট। এখন আবার প্রশ্ন হচ্ছে এই তোমার কাছে প্রশ্ন, তোমার সাথে যায় কিরকম যায় স্যার? তুমি গোল্ডের জিনিসপত্র করো, হ্যাঁ, তাহলে সোডিয়ামও মেটাল, গোল্ডও মেটাল, দুইটা মেটাল, সোডিয়ামের ভ্যালেন্সি 1, গোল্ডের ভ্যালেন্সি 1, সোডিয়ামের লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, গোল্ডের লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, তো তুমি সোডিয়ামের দাম তো কম গোল্ডের থেকে, তুমি সোডিয়ামের কেন সোডিয়ামের মার্ক বা এইগুলো সোডিয়ামের পালা এইগুলো কেন পাওয়া যায়? আচ্ছা, কম পাওয়া যায় আমি এটা তো বলবো না, কারণ ওটার দাম বেশি, আমার পাওয়া যায় বেশি সোডিয়াম, সব কিছু সিমিলার, হ্যাঁ, তাহলে সব কিছু সিমিলার আমরা এটা পাচ্ছি বেশি, এবং গোল্ডের থেকে এটা আরো দেখতেও সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে। সিলভার যে ওয়েডিং সেরিমনি বা রিসেপশন ম্যাক্সিমাম মেয়েরা দিতে সিলভারে বিয়ে করে, গোল্ড মানে সিটি গোল্ড বা হচ্ছে ইয়ে বলে ইমিটেশন বলে না, হ্যাঁ, ওগুলো বাদ দিয়ে গোল্ডেন দিকে, সরি সিলভারের দিকে যাচ্ছে। এটা সোডিয়ামটা অনেক সিলভারের, সিলভার টাইপ দেখা যায় না কালচে কালচে টাইপ, কেন জানো না? আর জানো সোডিয়াম রিয়েক্টিভ বেশি, গোল্ড হচ্ছে Highly একবারে রিয়েক্টিভ না। এই যে এখানে যেন বলতেছি ভেরি রিঅ্যাক্টিভ, তুমি বাসা থেকে সোডিয়ামের একটা দুই করে আসবা, আসে দেখবে তোমার কারণ ও হচ্ছে ঘাম পানির সাথে রিঅ্যাকশন করে, পানির সাথে রিঅ্যাকশন করে, মানে ও যা পাবে তার সাথে ও রিঅ্যাকশন যদি করে, ওকে আর সোডিয়াম থাকবে থাকবে না। ইভেন সোডিয়াম গুলোকে কিসের মধ্যে রাখা হয় স্যার জানা আছে? কেরোসিনের বোতলে, কেরোসিনের বোতল, শুধু কেরোসিনের বোতল না স্যার, সাদা কালারের কেরোসিনের বোতল না, বাদামি কালারের কেরোসিনের বোতল, মানে ওর লাইট সেন্সিটিভ, মানে সূর্যের আলো যদি ভিতরে ঢুকে কেরোসিনের ভিতর দিয়ে নন প্লাস সাবস্টেন্স তারপরে গিয়ে দেখেন রিঅ্যাকশন করে, এই জন্য বাদামি রঙের, মানে ওই যে কি বলে ছোটবেলায় যে হোমিওপ্যাথি ওষুধ খাইছিল ওইরকম শিশির মধ্যে রাখা একটু কাঁচি কাঁচি দেয়, কিন্তু আগুনটা কাঁচা না হচ্ছে বাদামি টাইপ ব্রাউনিশ। আমাকে ফোন দিছে কথা বলবো। হ্যাঁ স্যার, এরপর চলে যায় হোয়াইট বোর্ড সাদা ছিল না, হোয়াইট বোর্ড থাকে না সাদা ছিল, ওইগুলো তো বলা রূপভেদ আছে না, কারণ রূপভেদ আছে না, ডায়মন্ড আর হচ্ছে তোমার হচ্ছে কি আরেকটা কি আছে স্যার আপনি আপনাদের মধ্যে বের হয় এটা বানানো হয় না, এটা ওইটা ন্যাচারালি হয়, টেম্পারেচার প্রেসার কম, ঠিক আছে? আচ্ছা, কোথায় ছিলাম, কোথায় হারাই গেল? সো দেখা আবার শেষে বলতেছে কি এটা হচ্ছে এটা হচ্ছে কাট উইথে বা তোমার যদি বাটার কাটার সম্বন্ধে না ইউজ করি সেখানে থেকে ওকে। যাই হোক, এতক্ষণ বললাম যে সোডিয়াম নিয়ে, এবং এরা ম্যাক্সিমাম সবাই পানির সাথে বলবো বা এয়ারের সাথে বলবো, সবাই অক্সাইড বা হাইড্রোক্সাইড বলবো, থাকবে। আচ্ছা, তারপরে চলে আসি আজকে এদের পাওয়া যায় কোথায়? আচ্ছা, এদের ন্যাচারালি পাওয়া যায় স্যার আমরা যদি ইউজ করতে পারবো বাজারে কিনতে পাওয়া যাবে পাওয়া যাবে। এটা হচ্ছে যে একটা সিনেমার গান ছিল না, ঠিক আছে, পুরো একটা কি জানি আছে, সিনেমা হল, ওইটা সিনেমা হল ঠিক উল্টা পাশে গিয়ে প্রচুর কেমিক্যালের দোকান আছে, ওখান থেকে তুমি কিনতে হবে। সার্টিফিকেট
বছর আমাকে পারমিশন দিচ্ছিল, বলে এটা তো ঝামেলা আছে। তো আমি বললাম না স্যার, এটা ল্যাবে কাজ করবো, তারপরে আমি এটা আপনাকে ব্যাংক দিই। আমি এটা বলে কেমনি ব্যাংক দেবো, যখন একটা কেমিক্যাল ইউজ করে ফেলবো শর্ট টাইম ব্যাংক দেবো। আমি বললাম স্যার আমি এটা দরকার হলে আমি যে ডিস্ট্রিবিউটর যেভাবে চেঞ্জ করে আমরা ডিস্ট্রিবিউটর করে স্যার আমি যে কোনো হবে এটা আমি আপনাকে পিওর করে আপনাকে ব্যাংক দেবো। আমি তো জানি কীভাবে তৈরি করতে হবে বা অ্যালকোহল। আমি দিয়েছিলাম বেসিক্যালি 3টা স্যাম্পল, সরি 4টা স্যাম্পল দিয়েছিলাম। একটা হচ্ছে ক্লোরোফর্ম, একটা হচ্ছে নর্মাল ওয়াটার, একটা হচ্ছে ইথানল, একটা হচ্ছে মিথানল, 4টা দিয়েছি। তো আমি ওয়াটারটা যেহেতু পাওয়া যায়, ওয়াটারটা আমি রেডি করে দিয়েছি, বাকি একটু রেডি করে দিই। বাকি সবগুলোকে আমি পিউরিফাই করছি এবং এগুলো পিউরিফাই করছি আমি হচ্ছে 5টা থেকে 8টা থাকে। ল্যাব আমার শেষ, ল্যাব একদম চলে গেছে। আমি স্পেশাল পারমিশন কিছু বলতে আমি ল্যাবে কাজ করতেছি, বলে দিয়েছি আমি কাজ করতেছি, আমার চাকরি লেগে চলে গেছে। তো আমি যেটা করছিলাম ওইখানে হচ্ছে 1 লিটার মতো আমি দিয়েছিলাম পুরো লিটার নিয়ে 1 লিটার মতো করে আমি পিউরিফাই করে আমার কাছে রেখে দিয়েছি। মিথানলে রেখে দিয়েছি, ইথানলে রেখে দিয়েছি, আর 1 লিটার করে আমি সব সার্ভিস করছি। বলছি স্যার 2 লিটার খরচ করছিলাম, 1 লিটার মানে ওয়েস্ট করে সেভ করে দিয়েছি, আর এই হচ্ছে 1 লিটার স্যার পিউর করছি, সব দিয়ে গেছি। ঠিক আছে, যেমন আমি মিথানল বা ইথানল এগুলো কি কাজে ইউজ করি, ফোন ক্লিন করার জন্য, ইলেকট্রনিক ডিভাইসগুলো ক্লিন করার জন্য ইউজ করি। কিন্তু মিথানল এই ক্লোরোফর্মটা কোথায় ইউজ করি, ওটা আমার কাছে এখন সহজ মধ্যে রেখে গেছে। যেভাবে কাজ করবে আছে সময় মতো এবার আমি যখন ক্লোরোফর্ম ঢালছি তখন আমার মুখে ডাবল মাস্ক ছিল, তারপর আমি ঢালার মধ্যে পাচ্ছিলাম, যতটা সময় দূরে রাখার চেষ্টা করছিলাম। গ্যাসকে দেখা যায় আপনি ইউজ করে আমি ইউজ করি না। ঠিক আছে, আচ্ছা ওটা কোনো টাইম টেবিল আছে যে মানে কতটা সেন্স দিতে লাগে? স্যার আপনার স্যাম্পলটা আনার সময় এসেছে স্যার। ঝাঁঝালো বন্ধ হঠাৎ করে মনে হয় যে তোমার সহ্য করতে হবে, কতটুকু টাইম তোমার ওই রিঅ্যাকশন থাকবে সেটা হচ্ছে তুমি কতটুকু ইমিউন করতে কতটুকু নিয়েছো নিয়ে হবে। তোমার মধ্যে আমি 1 বোতলই মনে করে বেশি ধরে রাখবো দিলাম স্যার এটা কি বাতাসের সংস্পর্শে আসলে বিষ হয়ে যায় আসলে? বিষ এটা তো বিষ হচ্ছে না, এটা এমন একটা সাবস্টেন্স যেটা একটা ঝাঁঝালো গন্ধ উদ্বেগ সৃষ্টি করে এবং স্নায়ুটাকে হচ্ছে ডিস্ট্র্যাক্ট করে। মারা যেতে পারে, এর সাথে লাগে স্মেল দেবে, হ্যাঁ স্মেল খুবই ঝাঁঝালো, খুবই বাজে, খুবই ঝাঁঝালো। ঠিক আছে, আচ্ছা আমরা বলছিলাম অ্যালকালাইন আর্থ মেটাল বা আর্থ অ্যালকালি মেটাল। এই নামের থেকে আমরা বলতে পারি এই সাবস্টেন্সগুলোর ম্যাক্সিমাম সোর্স হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর মাটি, পানি, এগুলো। ঠিক আছে, তো এই গ্রুপে কারা কারা আছে? 2 নম্বর গ্রুপে থাকে এরাও রিঅ্যাক্টিভ মেটাল দ্যাট আর অলওয়েজ কম্বাইন্ড উইথ দ্য নন মেটালস ইন নেচার। অর্থাৎ পৃথিবীতে যত নন মেটাল আছে মানে কিছু কিছু গ্যাসিয়াস সাবস্টেন্স আছে, অক্সিজেন, হিলিয়াম, ক্লোরিন, এইগুলোর সাথে এই গ্রুপের এলিমেন্টগুলো যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, এবং এরা সবাই মোটামুটি হচ্ছে একই রকমের রিঅ্যাকশন। যেরকম আমি যদি বলি যে এই গ্রুপে আছে কারা কারা স্যার, এই গ্রুপে 2-1 জনের নাম বলো, তোমরা যদি একেবারে চুপ হয়ে থাকো। এখানে আছে কারা কারা? ম্যাগনেসিয়াম, ওকে, আর ধরলাম ক্যালসিয়াম। এখন স্যার এটা হচ্ছে পানির সাথে রিঅ্যাকশন করে, এটা হচ্ছে পানির সাথে রিঅ্যাকশন করে, তাহলে এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি আমি, আর এখানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। স্যার দুইটাই কিন্তু আমি সেম পাচ্ছি, কিন্তু যে বললাম না যে এই ওটা যারাই বসে থাকবে সবাই শার্ট করে বসে আছে, কিন্তু এর মধ্যে সেকশন এতে কিছু কিছু স্পেসিফিক পার্থক্য থাকে। কিরকম থাকে স্যার? আমি যদি বলি এই ভদ্রলোক ম্যাগনেসিয়াম পানির সাথে নর্মাল অবস্থায় রিঅ্যাকশন করে না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়, বা যেটাকে বলা হয় অরমন। এর জন্য আরো হিট দিতে হবে,
এর উপরে কি আছে স্যার বেরিলিয়াম, তার জন্য একটু কম হিট, মানে বিল্ড কম যেটাকে বলা হয়, মানে আমরা যে গড় করি না পানি, এরকম হালকা গরম পানির সাথে দিলে সে অক্সাইড ফর্ম করতে পারে। কিন্তু সবাই অক্সাইড ফর্ম করে, অথবা তাদের জন্য বিভিন্ন টেম্পারেচার আছে। কারো একটু একটা লাথি দিলে বলা যায়, কারো দুটা লাথি দিলে যায়, কারো তিনটা লাথি দিলে বসে থাকে, এরকম অবস্থা, ঠিক আছে। তারপর দেখে বলছে several of these elements are important in mineral nutrients। অর্থাৎ মিনারেল নিউট্রিয়েন্টস আমরা যদি শুধু পানি খাই আর কিছু খাবো না, কয়দিন বেঁচে থাকবো স্যার? 21 দিন। আমরা 21 দিন শুধু পানি খেয়ে বেঁচে থাকতে পারি। কেন? আমি তো জানি পানির মলিকুলকে ভাঙলে শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেন পাই, তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন পাই, কিন্তু ন্যাচারালি যে আপনি পানিটা খাই তার ভিতরে কিন্তু আরো কিছু সাবস্টেন্স, তাই না? এবার চলে যায় আমরা একটু ক্লাস 6 or 7 এর মালায় বা 8 পানির ক্ষমতা, কে কি করছে পানির ক্ষমতা? এবার আমি ইংলিশে বলি হার্ডনেস অফ ওয়াটার। এটা বিসিএস এর কোশ্চেন আসে, হার্ডনেস অফ ওয়াটার, হোয়াট ডু ইউ মিন বাই হার্ডনেস অফ ওয়াটার বা হার্ড ওয়াটার কি জিনিস? অনেকেই এই লাগে যারা স্পেশাল হচ্ছে আর্টস কমার্স থেকে পড়ে আসে, ওরা তো দেখা যায় যে কতটা ভালো বুঝে নেয় টেকনিক্যাল টার্ম। ওরা যেটা লেখে পানি যখন টেম্পারেচার পাই অনেক বুঝ অনেক আলাপ করে বলে যখন বরফে রূপান্তরিত হয় তখন সেটাকে বলা হয় হার্ড ওয়াটার, এবং এই প্রসেসটাকে বলা হয় হার্ডনেস অফ ওয়াটার। আর এটা ঠিক, এটা ঠিক না, কি বোরিং লাগতেছে? ঘুম পাচ্ছে, দুটা লাভের গ্লাস তাহলে চালাতে থাকবে। তো এখন যেটা বলতেছিলাম যে এই পানির ভিতরে বিভিন্ন ক্যাটায়ন অ্যানায়ন মিশে থাকে, ঠিক আছে। এখন এই ক্যাটায়নগুলোর মধ্যে ম্যাক্সিমাম গুলো দেখা যায় এই গ্রুপ 2 মানে আর একটা মেটাল, এগুলো বেশি থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, মেগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো। এখন কথা হচ্ছে স্যার তাহলে হার্ডনেস অফ ওয়াটার কি জিনিস? অর্থাৎ যখন পানিতে অ্যানায়ন ক্যাটায়ন অর্থাৎ পজিটিভ চার্জ যুক্ত আয়ন যুক্ত থাকে, তাহলে পানির যে অবস্থাটা তৈরি হয় সেই অবস্থাটাকে বলা হয় হার্ডনেস অফ ওয়াটার। এখানে যত বেশি পরিমাণ আয়ন থাকবে পানির ভিতরে তত বেশি তার হার্ডনেস তত বেশি, যত কম থাকবে তার হার্ডনেস তত কম। স্যার ছোটবেলায় একটা কোশ্চেন আসলে এরকম, পুকুরের পানিতে কাপড় ডিটারজেন্ট খুব ভালো কাজ করে কিন্তু কলের পানিতে একটু কম কাজ করে, কেন? কারণ স্যার কলের পানিতে, টিউবওয়েলের পানিতে এই আয়রন পার্সেন্টেজটা বেশি থাকে, ডিটারজেন্ট আর আয়রন আগেই রিঅ্যাকশন করে বসে থাকে, তো কাপড়ের বলে থাকবে, ঠিক আছে। আমি তোমার নিয়ে চলে গেলাম তোমার বিয়ে করতে, আমি বিয়ে করতে গেলাম, এদিকে তুমি আগে গিয়ে সামনে আমার ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। অর্থাৎ এই আয়নগুলো আগে যে ডিটারজেন্ট বলো বা সাবান বলো, এটা হচ্ছে নেগেটিভ সাইডটা থাকে, মাথা লেস করছো না এটাই কোলাটার সবসময় আছে সাবান কিভাবে কাজ করে দেখা। তো দেখা যায় ওই অংশের সাথে সে আগে যুগল বন্ধ করে ফেলে। ও যদি আগে যদি মনে করো যে অ্যাটাচ হয়ে যায়, তাহলে ওর তো হওয়ার কথা ছিল ময়লার সাথে, বেসিক্যালি টেইল সাইডটা কি ময়লার সাথে হওয়ার কথা ছিল না হেডের সাথে ছিল। টেইলটা নেগেটিভ থাকে, এটা পজিটিভ থাকে, আর চর্বিগুলো নরমালি হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে। তো ওইখানে গিয়ে অ্যাটাচ হওয়ার কথা ছিল, কিন্তু ওর ভদ্রলোককে আগে মনে করে এসে থেকে অ্যাটাচ করতে বসে আছে, কারণ এটা পজিটিভ। এই জন্য কলের পানিতে ডিটারজেন্ট একটু তুলনামূলকভাবে কম কাজ করে এবং ময়লাটা একটু কম পরিষ্কার করে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক এরপর এই যে আয়নগুলো থাকে, আইডা আমাকে না বুঝতে মনে থাকে আমার হচ্ছে আগে নতুন ছিল, আচ্ছা আমি তো পরিচয় আবার কোথায় ছিলাম? তো এই জন্য বলতেছি এরপর আমাদের যে বল দা এগুলোর গঠন, আমাদের বডিতে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর গঠনে কিন্তু এই পজিটিভ আয়ন অর্থাৎ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এগুলো কিন্তু দরকার আছে, ঠিক আছে। ক্রোমিয়াম এগুলো দরকার আছে, কিন্তু একটা সার্টেন লিমিটে,
সব কিছুরই লিমিটের মধ্যে রাখা উচিত, তাই না? ঠিক আছে, পরের স্লাইডে লিমিটটা বোঝাচ্ছি। স্যার পানির ভিতরে আয়ন বেশি থাকলে বিদ্যুৎ পরিবাহী বেশি হবে এমন টিউবের পানিতে বেশি ইলেকট্রিসিটি হতে পারে, এটা টেস্ট করি নাই। থিওরিতে এটাই বলে ইলেকট্রিসিটি পাস হতে গেলে ইলেকট্রনের ট্রান্সফার হয়, তাই না? ইলেকট্রন কোথায় ট্রান্সফার হয়? এখানে আয়ন বেশি আছে সেখানে। আয়ন যদি এখানে যদি বেশি থাকে ডেফিনেটলি এখানে ইলেকট্রিসিটি বেশি পাস হবে। মাত্রা বেশি হবে। এরকম থিওরি পাই না, ওই ইলেকট্রন তো ওভাবে পাওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে রাশি স্যার ট্রানজিশন মেটাল, বাংলায় যেটাকে বলা হয় অবস্থান্তর। বাংলায় যেটাকে বলা হয় অবস্থান্তর। এই অবস্থান্তর মৌলের ভিতরে আছে কি, যে মাঝে যে বি এর একটা কথা বলছিলাম না, যে বি দিয়ে অনেকগুলো থাকতো, ওইগুলাকে বলা হতো অবস্থান্তর। ঠিক আছে, এরপরে দেখেন এখানে বলছে এলিমেন্টস 13 থেকে 3 থেকে 12, এদের গ্রুপ নাম্বারটা এখন। তারপর লেস রিঅ্যাক্টিভ হার্ডার মেটাল, এরা হচ্ছে একটু কম রিঅ্যাক্টিভ তুলনামূলকভাবে, এবং এরা কম রিঅ্যাক্টিভ হওয়ার কারণে ন্যাচারে আমাদের পরিবেশে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায়। যেমন দেখো তুমি আয়রন, মানে এই গ্রুপের মধ্যে যা যা আছে এগুলো দেখবে আমাদের প্রকৃতিতে প্রচুর পরিমাণ পাওয়া যায়, তাই না? এবং প্রত্যেকটারই ওরি মানে খনি পাওয়া যায়। কেন? কারণ এগুলো লেস রিঅ্যাকশন করে অন্য কিছুতে কনভার্ট করে দেয়। তারপর দেখা যাচ্ছে হার্ড, নর্মালি এই মেটালগুলো হচ্ছে হার্ড, এবং এইগুলা ইউজ করা হয় দেখো জুয়েলারি আইটেম বা মেটাল আইটেম, বা এখানে দেখো যে রেল লাইনের বা স্টার চুল তৈরি করার জন্য, বা কিছু কিছু এ আছে না কয়েন মেটাল নাম শুনছো? এই কয়েন মেটাল যে তিনটা আছে, এই তিনটাই হচ্ছে তোমার ট্রানজিশন মেটালের ওই গ্রুপের মধ্যে আছে। ঠিক আছে, তারপরে এবারে দেখো যে মুকুট উপরে স্বর্ণ, স্বর্ণ কিন্তু এর মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে যেটা না গোল্ড, হ্যাঁ গোল্ড। তো এরপরে যেটা আমরা বলতেছিলাম যে এগুলো কিন্তু আমার বডির জন্য দরকার আছে। আয়রন কেন দরকার আছে না? অনেকের আয়রন ডেফিসিয়েন্সির জন্য কি কলা খায় প্রচুর পরিমাণ বেশি, তাই না? কাঁচা কলা বা যে কোনো কলা খাইলে সমস্যা নেই, কলা খায়। আবার অনেকে সাপ্লিমেন্ট নেয়, তাই না? তো এই যে আয়রন বা এর সাথে ট্রানজিশন মেটাল যেগুলো থাকে এগুলো কিন্তু, অর্থাৎ ট্রানজিশন কথাটা কেন আসছে? অবস্থান্তর, মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। এই মেটালগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো একটা স্পেসিফিক স্টেটে থাকে না, একটু টেম্পারেচার প্রেশার এদিক ওদিক হলে দেখা যায় চেঞ্জ হয়ে যায়। আমি যদি একটা ক্ষতিকর একটা মেটালের কথা বলি, ক্রোমিয়াম, নামটা কি পরিচিত না? পরিচিত না? পরিচিত। কিভাবে পরিচিত স্যার? ইলেকট্রনিক কনফিগারেশন একটু ডিফারেন্ট ছিল, তাই না? এই হিসাবে পরিচিত, এবং এটা আসলে একটু ডিফারেন্ট। আমরা যদি বলি ক্রোমিয়াম, এই ক্রোমিয়াম Cr24, তাই না? এই ক্রোমিয়ামকে বাংলায় বলা হয় ক্যান্সার সৃষ্টিকারী একটা এলিমেন্ট, এবং এটা ন্যাচারে প্রচুর পরিমাণে আছে। এটা ন্যাচারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশে নদী টদী যেখানে বেশি নাই, নিচে নামে ড্রেন থেকে পানি তুলে না, ক্রোমিয়াম আছে, নিকেল আছে, লেড আছে, এক্সেট্রা এক্সেট্রা। কারণ আমরা এগুলো ইউজ করি। আর নদীর পানি থেকে এগুলো কথা নেই। স্যার পরিবেশন নদীর পানি দেখছে কি? সবাই দেখছে? বন্ধনা কাছেই যাবে, যার কারণে মাছ ওঠে, সেটা তো বলতে পারি। মাছ মাছ সাপ শাখা মাছ, শাখা মাছ তাও কমে গেছে, তাও এখন বেশি উঠে না। আচ্ছা, তো শাখা মাছ হচ্ছে এই হেভি মেটালগুলো কনজিউম করে, এই জন্যই আমরা খাই না। খাই আমরা শাখা মাছ? খাই না। হচ্ছে ময়লা পরিষ্কার করে, ময়লা বলতে এই স্পেসিফিক এই হেভি মেটালগুলোকে কনজিউম করে তার বডিতে রাখে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে থেকে মজার একটা গল্প বলি। স্যার বুড়িগঙ্গা নদীর পানি, আচ্ছা ঢাকার আশেপাশে আমি জাস্ট এখানে বলি ক্রোমিয়াম আমাদের জন্য প্রয়োজনীয়, বাট কার্সিনোজেনিক বা কার্সিনোজেন সাবস্টেন্স, মানে ক্যান্সার সৃষ্টি করতে যে পারে তাদেরকে বলা হয় কার্সিনোজেনিক বা কার্সিনোজেন সাবস্টেন্স। ক্রোমিয়াম পারে, তাহলে এই ক্রোমিয়াম আমাদের বডি গঠনের জন্য, মানে বডির জন্য প্রয়োজন হচ্ছে এত মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জ, মানে এই রেঞ্জের মধ্যে যদি থাকে তখন সেটা আমাদের বডির জন্য পজিটিভ হয়ে কাজ করে, মানে আমাদের বডি হার্ট করে মেটাবলিজম তৈরি করে এগুলো। আচ্ছা স্যার, আমাদের বাংলাদেশে বাংলাদেশে বুড়িগঙ্গা বা ঢাকার আশেপাশে যে নদীগুলো আছে সেই নদীতে কত থাকতে পারে অ্যানালাইসিস করছে, বিভিন্ন রিসার্চার অ্যানালাইসিস করছে।
কত থাকতে পারে? আমি না, তোমরা জানতে পারো সেটা আমি জানি। At least বলি 10. more than one. আমি সবার কাছে যাচ্ছি স্যার কত হতে পারে? ও বলছে more than one. At least 10. সবার কাছে শুনতেছি কত হতে পারে? আমি তো বললাম more than one. 4 to 5. 6. 8. স্যার কোথায় বলছেন ওই বুড়িগঙ্গা পানিতে? বুড়িগঙ্গা ঢাকার আশেপাশে মানে পালি শীতলক্ষা বা এদিকে ধলেশ্বরী আছে, ওগুলো আছে। আর লিটার তাহলে স্যার পালিটা কত হবে? স্যার নিউ এডমিশন কোন সেকশন স্যার? সেকশন সি প্লিজ। হ্যাঁ কত হতে পারে স্যার? স্যার 10 বুড়িগঙ্গা পানি 10 5.5 5.5 Less than 1. তারপরে স্যার Ideas. আরে আইডিয়া তো নাই সে আপনি স্কেলের মতো তো বলে। 10 এর মতো হতে পারে। বুড়িগঙ্গা স্যার কত হতে পারে? আসে নতুন হঠাৎ করে কোশ্চেন করে বসি স্যার। বলছি যেখানে সংখ্যা বললে হবে, বলছি ক্রোমিয়াম আমাদের বডিতে দরকার বলতে ওই যে 0.03 মিলিগ্রাম পার লিটার। এটা বডি কনজিউম করতে ভালো হয়। দরকার আছে সেটা বলছি। কিন্তু ঢাকার আশেপাশে যে নদীগুলো আছে সেই ভিতরে পানিতে ক্রোমিয়াম কতগুলো থাকতে পারে বলে মনে হয়? কত সেকেন্ড? 10 to 50 ওই সব থেকে বেশি বলছে। এবার আমি এখানে বলি দেখো কত থাকে। এটা কি অনেক বড় কথা? আস্তে আস্তে পার লিটার 300 বুড়িগঙ্গায় বুড়িগঙ্গার কোনো জায়গায় এটা 1000 ক্রস করে। আমি এভারেজ টাকা স্যার এগুলো যদি কেউ ফুটাই খায় তখন হ্যাঁ এগুলো তো এগুলো থেকে যাবে আমরা সমস্যা এগুলো থেকে যাবে এটা এখন হলো 5-10 টাকা 20 টাকা দিয়ে বিশুদ্ধ ক্যান্সার বাবা, বিশুদ্ধ ক্যান্সার। কেউ যদি মনে করো এটা আমার ইগোর না রেকর্ড হচ্ছে না বলতে রেকর্ড পেছন অফ করে দেবে ক্রস করে দিতে লিখা রেকর্ড না হলে আপনি ক্রোমিয়ামের দাম কেমন? ঠিক আছে হ্যাঁ ক্রোমিয়ামের দাম কেমন? বুড়িগঙ্গায় যে ভাই 1 গ্লাস আইনো। আচ্ছা যাই হোক, তো এই যে প্রসেস দেখো আমরা কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছি না মানে এরকম রেজাল্ট থাকে ঢাকা থেকে একটু দূরে চলে গেলে হয়তো 100 বা এর মধ্যে থাকে। এখন যদি এই দুটা যদি কম্পেয়ার করে দেখো 10,000 গুণ বেশি, মানে স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে 10,000 গুণ বেশি। ঠিক একই রকম ভাবে আয়রন, lead, নিকেল যেগুলো হেভি মেটাল বলা হয় ট্রানজিশন মেটালের মধ্যে, এই মেটালগুলোর রেঞ্জ মোটামুটি এরকমই থাকে 0.01 0.05, যেমন হচ্ছে তোমার আয়রনের মনে হয় 0.05, কিন্তু পাওয়া যায় মনে করো যে আয়রন মিনিমাম হলো 50 লেভেলে আছে বা উপরে হালকা এদিকে আরো 50। স্যার তাহলে ঠিক এটা আছে। তো স্ট্যান্ডার্ড ভ্যালুর মধ্যে তো নয়। অবশ্যই নাই, এটার জন্য তাহলে সমস্যা না যারা অবশ্যই যারা সমস্যা। করতেছে। অবশ্যই সমস্যা বলতেছি। একটু পরে বলবো স্যার আমরা সবাই খাওয়া দাওয়া বাদ দিয়ে দিতে সাপ্লিমেন্ট করবো বা হচ্ছে আমরা না খেয়ে থাকবো। সাপ্লিমেন্টেও আর এগুলো যদি হচ্ছে আবার ইউজ করে যে লাইনে লাইনে সব বাড়িতে থাকে না না এটা তো যে একটা প্রসেস আছে ওয়াটার ট্রিটমেন্ট, ডাব্লিউটিপি ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস আছে, ঠিক আছে? প্রসেস করা হয় কতটুকু ইফেক্টিভ হয় সেটা তো স্যার খাই দিয়ে হয়ে গেছে আমি বলতেছি আমরা কি খাই। ভালো জিনিসটা ইউজ করি হ্যাঁ অবশ্যই আপেল খাওয়া যাবে না, শাকসবজি খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না, তার কারণ কি? ফ্রেশগুলো খাওয়া যাবে না কোনো কিছু শেষ হবে না। বলতেছি একটু করে বলবো যে স্যার তাহলে আমি কোনো কিছু খাবো না। এবং আমি যে কথাগুলো বলতেছি একটা মিথ্যা কথা না, এগুলো সবচেয়ে রিসার্চ করে বের করছে তারপরে আমি তোমাদেরকে বলতেছি। যেমন হেভি মেটাল বা ইমার্জিং কন্টামিনেন্টস এর উপরে আমি একটা এই গত 1 বছর ধরে লেখালেখি করছি, এখন আন্ডার রিভিউ আছে। ভালো মনে এটা টপ ক্লাস যদি হয় তাহলে পাবলিশ করে ওটা দেখতে পাবো। এটা তো আমি মনে করি একটা রিভিউ করছি, 100 জন রিভিউ করছে, 100 জন রিসার্চ করছে, তাদের সব কিছু আমি সামারাইজ করছি করে আমি আমার এগুলো দাঁড় করেছি। তারা ইন্ডিভিজুয়াল এক একটা বুড়িগঙ্গা নদী নিয়ে করছে, কেউ ধলেশ্বরী নদী নিয়ে করছে, কেউ তুরাগ নদী নিয়ে করছে, তাই না? তো এখন দেখো যেটা বলতেছি স্যার, এই যে এত এত ক্রোমিয়াম আছে বা আয়রন আছে বা নিকেল আছে, লিড আছে, এটা আমাদের বডির জন্য ভালো কিছু না। অ্যাকসেপ্টেবল রেঞ্জ
ক্রস করা মানেই হচ্ছে সেটা বিষ, তাই না? তো এখন কথা হচ্ছে স্যার তাহলে কাহিনী এগুলো আমার বডিতে আসতেছে না, ওইগুলো পানি দিয়ে চলে যাচ্ছে না। দেখো ইউরোপ আমেরিকা আমাদের বাংলাদেশি লেদার ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিগুলো আছে এদের উপরে এর স্যাংশন দিচ্ছে বা প্রোডাক্ট নিব এরকম বলতেছে। কেন বলছে? তোমরা হচ্ছে ইকো ফ্রেন্ডলি ওয়েতে প্রোডাক্ট প্রডিউস করো, তাই না? কেন নিবে? আমি এখানে আমার পরিবেশ দূষণ করে আমি ধ্বংস করে আমি তোমার প্রোডাক্ট দিতে হচ্ছে, কোনো সমস্যা নেই। ওরা ভালো করে জানে এই নদীগুলো তিনটা কানেক্টেড, নদীগুলো সমুদ্রে গিয়ে পড়ছে, সমুদ্র মহাসাগর এই সেখানে এই যে ক্রোমিয়াম বলো বা হেভি মেটাল বলো যতগুলো পলিউটেন্টস বলো না কেন এগুলা ফাইটো রিমিডিয়েশন প্রসেসে এক জায়গাতে এক অবস্থান। কিরকম স্যার? আমি বললাম ট্যানারি ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির পাশে একদম যেখানে আউটপুট হচ্ছে এবং ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো দেখবা নদীর পাড়ে, ট্রান্সপোর্টেশনের একটা ওয়ে থাকে, মানে পানি কম, আবার হচ্ছে ইফ্লুয়েন্টটা বের করে ডিসচার্জ করার জন্য ইজি হয়, এই জন্য নদীর পাড়ে তৈরি করা হয়। তো ওইখানকার পানি নিয়ে দেখবা যে একরকম রেজাল্ট পাচ্ছ, আস্তে আস্তে যত দূরে যাচ্ছ আস্তে আস্তে কমতে কমতে থাকে। যেমন এদিকে টাঙ্গাইল, এদিকে হচ্ছে তোমার মানিকগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে নরসিংদী ইন্ডাস্ট্রি, তাহলে আরো দিকে যেতে হবে। এদিকে গেলে দেখবা যে এই পার্সেন্টেজ বা এই রেজাল্টটা একটু কম, ঠিক আছে? ওই যে তোমার ভূমিকম্প সিসমিক হয়ে যেটাকে বলা হয়েছে, দেখবা যেখানে উন্নতি হয় সেখান থেকে আস্তে 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 কমতে কমতে আসে না, এরকম একটা রেডিয়াস। তো এখন স্যার ওই নদীর পানি, মনে করো আমরা ঢাকা শহরে বাস করি, এবার ঢাকা শহরে যদি বাস করি আমাদের ম্যাক্সিমাম যারা এই এরিয়াতে থাকে, মিরপুর এলাকাতে যারা থাকে, আমি থাকি না বা ওদিকে হচ্ছে লালবাগ, কেরানীগঞ্জ, ওদিকে যারা থাকে, এদের এলাকায় শাকসবজি মাছ কোথা থেকে আসে? ঢাকার বাইরে থেকে আসে। ঢাকার আশেপাশে যেমন আমিনবাজার, তারপর হচ্ছে হিমায়তপুর, গাজীপুর, এদিকে প্রচুর শাকসবজি, সেগুলো কিন্তু তাই না? আচ্ছা, ঢাকার বাইরে থেকে আসলে নিশ্চিত ভালো এমন বলতেছে, বাংলাদেশ আমাদের খারাপ লাগে। তো যেটা বলতেছিলাম স্যার, এই পানিটা সেচের কাজে ব্যবহার করে। তো এই ক্রোমিয়াম নর্মালি এগুলো হচ্ছে বিভিন্ন বন্ড ফর্ম করে পানির সাথে যুক্ত হয়ে থাকে। সেই পানিটাকে গাছ শিকড় দিয়ে শোষণ করতেছে, পরবর্তী সেটা পাতায় যাচ্ছে, ডালে বিভিন্ন জায়গায় ছড়ায় যাচ্ছে, ফলে যাচ্ছে, সেই ফলগুলো আমরা খাচ্ছি, আমার বাড়িতে চলে আসতেছে। হ্যাঁ, ওই কমতে 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 আসতেছে। তোমার ওই 200 বা 300 থেকে আমার বাড়িতে চলে আসলো কত? 10 মিটার আসলো। সেটা ভালো না, কারণ রেঞ্জ দেওয়া আছে 0.03 বা 1 মিলিগ্রাম যদি আসে সেটা তো আমরা চলে যাবে। ওই নদীতে মাছ আছে, ওই মাছগুলো আমরা খাচ্ছি না, যোগ প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন আছে, সেইগুলো আবার মাছে খাচ্ছে বা এইভাবে প্রসেসে আসতেছে, সাইকেল অনুযায়ী আসতেছে। ওই ইন্ডাস্ট্রির আশেপাশে যে মাঠগুলো আছে সেখানে ওই যেটা বলে বায়ো অ্যাকুমুলেশন, এটা যদি কোথাও যদি ফিক্স না হতে পারে, মাটির তলদেশ মানে পানির নিচে কাদা মাটি হয় না, ওখানে ফিক্স ওইটা উঠাচ্ছে, ওগুলো আবার জৈব সার হিসেবে দেয়, ওই পানি দেয় বা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতে মাটি দূষণ চলে যাচ্ছে, ওইখানে ঘাস পাতা পাতা হচ্ছে, সেগুলো গোছাগুলো খাচ্ছে, গোছাগুলো বাড়িতে যাচ্ছে, পরে সেই মানুষ খাচ্ছে। তাহলে স্যার মাছ, গরু, ছাগল, শাকসবজি বাদ আছে কি? মুরগিটা খাওয়া যাবে নাকি? বা ডিম খাওয়া যাবে। স্যার আমি একটা কথা বলি, এই বাংলাদেশে আমার ভিডিও চলতে চলতে বলাটা একটু কষ্ট করে দিলে ভালো। আচ্ছা, এরপর আমরা যেটা বলতেছিলাম যে তাহলে আমরা এখন মুরগিতে আসি। এখন দেখো হাজারীবাগ থেকে ট্যানারিটা যে শিফট করছে, এখন ব্যবসা পুরান ঢাকার ভিতরে যারা যারা গেছে তারা মানে ওরা কোনো জিনিসই খেয়াল না, গরু ছাগলের কুশি দাঁত যা আছে সব ইভেন ওই যে অংশটা কেটে কেটে ফালাই দেয়, ওইগুলো ট্রিম করে ফেলে দেয়। টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিছু সলিড ওয়েস্ট আছে বা ইফ্লুয়েন্টকে তোমার হচ্ছে
সেডিমেন্টেশন প্রসেসে নিয়ে গিয়ে সেখান থেকে সলিড ওয়েস্ট তৈরি করে এইগুলা মুরগির খাবারের সাথে মিশায় ওজন বাড়ায়, মাছের খাবারের সাথে মিশায়, ফিডের সাথে মিশায় ওজন বাড়ায়। কোনগুলা? যেগুলা আমাদের ফেলে দেওয়ার কথা ছিল, এতটাই ক্ষতিকর, সেটা ওই গরু খাচ্ছে, মাছ খাচ্ছে, হাঁস মুরগি খাচ্ছে, ওইগুলো আবার আমরা খাচ্ছি। এবার তোমরা বলো তাহলে আমাদের কি খাওয়া উচিত? অনেক অনেক জৈব সার, এখন অর্গানিক সারের প্রচুর চাহিদা, এবং বাজারে দেখবা এগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে যে আমরা এই কেমিক্যাল সারগুলো বাদ দিয়ে আমরা অর্গানিক সারগুলো ইউজ করি। বাংলাদেশ অনেক ভালো লোকের দেশ, ঠিক আছে, এক বস্তা সার বিক্রি করলে ওজন কতটুকু লাগবে এর মধ্যে নিয়ে ঠিক করে এইগুলাই তুমি জমিতে ব্যবহার করতেছো, জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে ফল মূল শাক সবজিগুলো ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছে। ফাইনাল কার কাছে আসতেছে? আমার কাছে আসতেছে, আমি খাচ্ছি। এবং এই জন্য দেখবা বাংলাদেশের মানুষ বাইরে সে গেলে এরা যে কোনো এনভায়রনমেন্টে খাপ খাওয়াই যেতে পারে। কেন নিতে পারে? এত এত খারাপ খারাপ সিচুয়েশনগুলো ওইগুলো ওদের কাছে আসতে ঠিক আছে, যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে এরা দেখবা মানায় নিতে পারে। ঠিক আছে, তাহলে এখন বলো খাওয়া দাওয়া আসলে কি খায় আমরা এটা চিন্তা করে দেখো। সেটা তার তো চেনের মধ্যে হয়ে গেছে, সো আমরা কোনো কিছুই বাদ দিতে পারবো না, সব কিছুর মধ্যেই থাকবে। বাংলাদেশ এমন একটা দেশ, এখন কি বলবো, তারপরে মানুষ খাওয়া দাওয়া না খেয়ে আচ্ছা এবার দেখো আমরা কেন এগুলো বুঝতে পারি, এগুলো তো স্লো পয়জনিং, স্লো। এখনকার দেখবা আমাদের সময় মোটামুটি যারা ছিল ম্যাচুরিটি আসলে 8-9 থেকে ক্লাস 8-9 হলে তখন মোটামুটি ম্যাচুর হওয়া শুরু। এখনকার বাচ্চা কাচ্চা বা ফুলাপানরা দেখবা ম্যাচুর গাড়ি, ছেলে মেয়েদের বয়স সংখ্যা বলে একটা কথা আছে, ঠিক আছে, এই সাইকেলে দেখবা আগে একটা টাইমে আসতো, এখন তার আস্তে আস্তে কমে আসছে, আরো ছোট থাকতেই দেখা যাচ্ছে এই সিম্পটমগুলো দেখা। আচ্ছা এগুলো কেন দেখা যায়? এগুলো কারণ হচ্ছে এই যে এই অবস্থা, আমাদের ফুড হ্যাবিট, আমাদের ফুড হ্যাবিট আর কিছু, ঠিক আছে। এই যে কুরবানি ঈদ আসতেছে, গরু দেখবা মোটা তাজা করার জন্য, আবার দেখবা মানে যত বেশি আল্লাহর নাম নেয় যে লোকটা বা ভিতরে যে যত বেশি ভগবানের নাম নেয় তার ভিতরে তো ঝামেলা আছে। আচ্ছা তাই পরে চলে যাই, তারপর চলে আসছে কার্বন ফ্যামিলি। হ্যাঁ, কার্বন ফ্যামিলি দেখো এরা হচ্ছে প্রোটিনে থাকে, লাইফ আমার ফুল বডি, এই ফুল বডিটা একটু কার্বন সাবজেক্ট। দেখো চামড়া, চুল, পেটের অর্গান, চুল, সব কিছু কার্বন, ঠিক আছে। এরপর হচ্ছে কম্পিউটার চিপ আছে, বা এই যে প্লাস্টিক যেগুলো আউটসাইড আমরা যেগুলো দেখতে পাই, সফটওয়্যারগুলো ম্যাক্সিমাম কার্বন জেনারেটেড, ঠিক আছে, বিভিন্ন বলে। এরপরে হচ্ছে আমার এই কেমিস্ট্রির মধ্যে যদি ঢুকতে হয় তাহলে কার্বনকে বাদ দিতে হবে। অর্গানিক কেমিস্ট্রি তো পুরোটাই কার্বন, আর ইনঅর্গানিকের ভিতরে আমাদের কার্বনের দরকার আছে, যেগুলো হচ্ছে ইন্টারগ্রামস অফ কেমিস্ট্রি। এরপরে এই গ্রুপে আছে সিলিকন, জার্মেনিয়াম, যেগুলো হচ্ছে তোমাদের সিএসির সাথে সেমি কন্ডাক্টর তৈরি করা হয়, ঠিক আছে, বুঝতে পারছো? এখন স্যার এইখানে একটা ফিগার দেওয়া আছে, স্যার এই যে এই ফিগারটা, পৃথিবীর এত ফিগার থাকে না, আমি ফিগারটা তাও মাথার ভিতরে সার্কিট, তাই না? মাথার ভিতরে সার্কিট কেন? বর্তমান যুগে মাথার ভিতরে স্যার আসলে কার্বন নিউক্লিয়ার, আমরা সেমিকন্ডাক্টর, আমরা যখন সেই ফার্স্ট জেনারেশনের কম্পিউটার যখন আমরা চিন্তা করছি তখন কি এরকম একটা বিল্ডিং লাগতো বা বিল্ডিং এর অর্ধেক লাগতো যে আমার একটা কম্পিউটার ছিল, তাই স্পিড কেমন ছিল সেটাকে আমরা আস্তে 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 ইন্টিগ্রেট কমাইতে 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 পকেটে নিয়ে তাই না? সেটা কি স্যার একটা চিপস তৈরি করছে, চিপ, তাই না? চিপ, সেটার জন্য আমার দরকার কি সেমিকন্ডাক্টর, সেখানে আমরা ইউজ করতেছি এখন সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে। তো এই সিলিকন জার্মেনিয়ামের অল্টারনেটিভ আমরা চিন্তা করতে চেষ্টা করতেছি, কি অল্টারনেটিভ চিন্তা করতেছি স্যার? কার্বন। কেন?
স্যার এদের সব কিছু নেবে একই রকম, লাস্ট শুধু 4টা করে ইলেকট্রন আছে, তাই না? লাস্ট শুধু 4টা করে ইলেকট্রন আছে কি না? তো আমি সিলিকন জার্মানিয়াম যদি কার্বনের সাথে তুলনা করতে পারি, যদি এটা সম্ভব হয় যে আমি সেমিকন্ডাক্টর তৈরিতে কার্বন ব্যবহার করতে পারতেছি, বা এটা নিয়ে রিসার্চ হচ্ছে এখন, যদি সম্ভব হয় তখন দেখলাম না নাই পানির দরে মোবাইল ফোন পাবা, কম্পিউটার আমার চিত্র তো দাম 20 টাকা লাগতেছে, তখন কি মানুষ মারা গেলে পোড়াবে না, পুঁতে রাখবে না? কারণ আমার ফুল বডিটাই কিন্তু কার্বন সাবস্টেন্স দিয়ে করা, মানুষ মারা গেলে এখান থেকে কার্বন এক্সট্রাক্ট করে সিস্টেমগুলো করতে পারবে, তাই না? তখন কি আমার কি দরকার হবে দাম বেশি করতে বসে? কারণ এখন স্যার আমার সিলিকন কানাডা থেকে কিনতে হয়, সব থেকে বেশি সিলিকন পাওয়া যাচ্ছে কানাডার সিবিসে, সব ধরনের সিবিসে সিলিকন পাওয়া যায়, তবে কানাডাতে হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে? এবং এটার বাইরে যদি আমি একটা কথা বলি, বর্তমানে যে বিশ্ব রাজনীতি চালাচ্ছে এরা আমেরিকা, কেন? এটা টেকনোলজি, তাই না? এরা মধ্যপ্রাচ্যের কাছে একটু ধরা থাকে, কেন? আজ থেকে 50 বছর 100 বছর পরে দেখা যাবে যে বিশ্ব শাসন করছে তারাই, স্পেসে যারা সোলার স্টেশন বসাই করতে পারছে, স্পেস স্টেশন নিয়ে হচ্ছে না রিসার্চ হচ্ছে, কথাবার্তা হচ্ছে যে এটা দখল করতে পারবে, কারণ ওইখানে কি আসে, অনেকগুলো রে আসে না, ভিজিবল রে আমরা তো অল্প, অর্থাৎ কত 4000 ন্যানোমিটার 400 ন্যানোমিটার থেকে 7750 বা 760 এরকম একটা রেঞ্জ দেওয়া থাকে, এক একটা বই এক এক রকম, কোনো কোনো বই আছে 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, 750 ন্যানোমিটার, এর আগে যেগুলো থাকে সেগুলো তার বেশি শক্তিশালী, ঠিক আছে? ইউভি আল্ট্রাভায়োলেট, তার আগে গিয়ে থাকে গামা, এইগুলো থাকে। তো এই ওজোন স্তরে গিয়ে তুমি যদি একটা সোলার প্যানেলের মধ্যে এমন কিছু একটা বসাইতে পারো যেটা এনার্জি স্টোর করে রাখবে, চিন্তা করছো ওইখানে যদি এক জিনিসটা করা যায়, যদি 100 বছর ফুল ওয়ার্ল্ড চালানো যায়, তো এনার্জি জানাতে থাকবে। সাপোজ বাংলাদেশ যদি এটা যদি করে ফেলতে পারে, মধ্যপ্রাচ্য খানা আছে তো না, তখন আমেরিকা বাংলাদেশের দিকে তাকাই থাকবে, কারণ এনার্জি এর কাছে ফুল এনার্জি, ইকো ফ্রেন্ডলি এনার্জি, এমন না যে এটা মনে করো যে পুরানোর পরে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে, বাদে ঝামেলা হচ্ছে, ঠিক আছে? এটা বাইরের লোকগুলো খুবই স্যার, এটা হচ্ছে অক্সিজেন ফ্যামিলি, বা এটার আরো একটা নাম আছে চার্লোজিন ফ্যামিলি। এটা হচ্ছে 16 নম্বরে আছে, অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজন, এই জন্য আমরা এটাকে অনেক বেশি পরিমাণ দিই। তারপর দেখো এটা নর্মালি হচ্ছে গন্ধ তৈরি করে ব্যবহার করা হয়, এটা যখন সালফার বা এগুলোর সাথে মিক্স হয়ে যায় তখন দেখা যায় আমাদের ইয়ে হয়ে যায় পচাড়ি। কে কে খাইছো? মানে খাও নাই, মানে ভাঙার পরে মানে বার্থডেতে কার কার মাথায় মনে পারছে অনেক অনেক, কারণ কি এর ভিতরে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে, ওই সালফার, এই জন্য এই গ্রুপের ভিতরে কিছু কিছু মূল আছে। আর পচা রসুন, রসুন তোমার এটা জানো, পচা রসুনটা দেখো না, খাইলে ভালো লাগে, পচা রসুনের দিনে শুরু দেখবে কেমন লাগে, এত বিশ্রী গন্ধ, ঠিক আছে? এগুলোর ভিতরে সালফার সাবস্টেন্স থাকে, এই সালফার সাবস্টেন্সের কারণে আমরা এটা খুব বাজে পচা গন্ধ তৈরি করতে পারি, ঠিক আছে? তারপর চলে আসি স্যার হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ হচ্ছে 17 এ অবস্থান করে, এরপরে এরাও খুবই রিঅ্যাক্টিভ, কারণ এদের ওই অ্যান্টি ইলেকট্রন দরকার পড়ে যে কোনো জায়গায় রিঅ্যাকশন করার জন্য। এরপর হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল মানে কি, এর একটা অবস্থা থেকে অন্য অবস্থা, সলিড অবস্থা থেকে লিকুইডে না গিয়ে ডিরেক্ট বাষ্প পরিবর্তন করে দিতে হয়, গ্যাসিয়াস সাবস্টেন্সে পরিণত হয়। এটা ডায়াটমিক এবং নন মেটাল, অলওয়েজ ফাউন্ড কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস ইন নেচার। এটা নরমালি প্রকৃতিতে খোলা অবস্থায় পাওয়া যায় না, পিওর হাইড্রোজেন পাওয়া যায় না, ঠিক আছে? হচ্ছে অন্য কারোর সাথে কম্বাইন্ড অবস্থায় থাকে, যেমন সল্ট, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? সোডিয়ামের সাথে অ্যাসিড অবস্থায় আছে, এবং এটার ম্যাক্সিমাম সোর্স হচ্ছে তোমার সামুদ্রিক শৈবাল বা শ্যাওলা, যেগুলো অর্থাৎ সমুদ্র এরিয়াতে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা ব্যবহার করা হয় স্যার কি, ডিসইনফেক্টেন্ট এন্ড স্টেরিলাইজ কি, অর্থাৎ আপনার টুথপেস্টে নুন আছে, এই অ্যাডভার্টাইজমেন্ট দেয় সবাই দেখছে নুন, দ্যাট মিন্স ক্লোরাইড রিলেটেড টু একটা সল্ট, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো সব সল্ট। তো এই সল্টগুলো টুথপেস্ট
সেখানে দেখা যাচ্ছে কি যে এটা দাম পর্যন্ত শেষ হয় না। এরপরে গুলিস্তানে গেলে দেখা যায় যে কোম্পানির প্রচারের জন্য 10 টাকা 10 টাকা 10 টাকা কি মলম। এই মলমের ভিতরে কি থাকে স্যার? বিভিন্ন সাবস্টেন্স থাকে। সেই সাবস্টেন্স গুলো নরমালি হচ্ছে কি ভেতরে থাকে। যেমন কাটা ছেঁড়ার জন্য ডিডিটি নামটা শুনছো? কে বলে নাম শুনে? আচ্ছা কে কে শুনুন? একজন সব নাম শুনছি, বলে দেন, কিন্তু জিজ্ঞাসা করবেন শুনছো? ডিডিটি স্যার এই যে ব্রাউন কালার বোতল থাকে যে এটা যে একটু ওটা তো আলাদা। ও তো অ্যান্টিসেপ্টিক। যা ওর ভিতরে থাকতে পারে আমরা জানি না। কিন্তু ডিডিটি মলম তৈরি ব্যবহার করা হয়। ঘাটা হলে মলম তৈরি ব্যবহার করা। ডিডিটি হচ্ছে এটা র ম্যাটেরিয়াল। ডিডিটি ডাইক্লোরো রাইফেল ট্রাইক্লোরো ঠিক আছে? অনেক বড় একটা নাম, স্ট্রাকচারটা অনেক বড়। এটা দেখতে আসছি লিংকস তো যেটা বলতেছিলাম দেখো, তো এই মলম তৈরিতে এমন এমন সাবস্টেন্সগুলো র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয় যেগুলো হচ্ছে এই গ্রুপের লবণ। যেমন ক্লোরিন, ক্লোরিনটা বেশি পরিমাণে থাকে। এই যে ডিডিটির কথা বললাম না, ঠিক আছে? তো যাই হোক এগুলো আমরা ডিসইনফেক্টেন্ট বা হচ্ছে আমরা ময়লা পরিষ্কার করার জন্য এগুলো আমরা ইউজ করি। এরপরে হচ্ছে ইনার গ্যাস, এটা আঠারোটা অবস্থা, ভেরি আনরিয়েক্টিভ মোনোঅ্যাক্টিভ গ্যাস। এটা লাইটের ভিতরে থাকে এবং নরমালি আমরা জানি এটা হচ্ছে কোনো জায়গায় হচ্ছে এটা রিঅ্যাকশন করে না। একবারে জানতাম কিন্তু আস্তে আস্তে জানছি না কিছু কিছু স্পেসিফিক জায়গাগুলোতে এটা অনেক ক্রিটিক্যাল ধরনের রিঅ্যাকশন করে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট বইয়ে বিশেষে দিয়েছি। তারপরে কি বলছে হ্যাভ এ ফুল ব্যালেন্স শেড, এদের ব্যালেন্স শেড বলতে লাস্ট শেড যেটা থাকে সেটা হচ্ছে ফুল ফিল অবস্থা। এটা হচ্ছে ফুল একটা পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, আমরা এই 5টা মিনিট বিরতি নিতে পারি? স্যার প্লাটিনাম এটা কি জুয়েলারি ইউজ করে না ওইটা না পিটি তো শুরু করা লাগবে না স্যার, আমি সব টোটাল দিয়ে দিছি মনে হয়। এবার না দিলে আজকে দিয়ে দিয়েছি পরের মাইকে এই যাবে সমস্যা। ভর্তি যেতে বলছেন ওটা তো পাবে। ঠিক আছে, 5 মিনিট একটু পজ করে না। এরপরে চলে আসি আমরা স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটম তার মানে আমরা এতক্ষণ যা করলাম এই অ্যাটমগুলোর স্ট্রাকচার আমরা নরমালি আগে যেটা জানতাম আমরা নরমালি জানতাম কি এরকম স্ট্রাকচারটা আমরা দেখছি, তাই না? এটা দেখছি, এটা হচ্ছে 2 ডাইমেনশন। ওইখানে যেটা দেখতে পাচ্ছি স্যার এটা আমার 3 ডাইমেনশন। ওকে, তো এইখানে নরমালি কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে আর এইখানে থাকে হচ্ছে ইলেকট্রন। এইটুকু আমি জানি, ম্যাক্সিমাম জায়গাগুলো হচ্ছে ফাঁকা। আমি এইটুকু জানি কিনা সেটা, এইটুকু তো আমরা সবাই জানি, 9 ইন্টারমিডিয়েট পড়ে আমরা এইটুকু জানছি। এখন স্যার সত্য কথা যদি বলতে চাই, আমরা যা জানছি সব না, অনেকটুকু। কারণ কোয়ান্টাম কেমিস্ট্রিতে এখন প্রত্যেকে যা দেখতেছি আলটিমেটলি কি করছি, এবং কোয়ান্টাম কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট 100 বছর পর পর এটা ভুলবে। এই 100 বছর যাবত আমরা যা জানছি আগামী 100 বছর পরে গিয়ে দেখবো এটা ভুল জানতাম, নতুন কিছু আবিষ্কার করছে। ঠিক আছে, তো একই রকম দেখো আমরা এর একটা উদাহরণ দিচ্ছি, একটা আমরা এই যাবতকাল জানতাম কি যে ইলেকট্রন গুলা কোথায় অবস্থান করে স্যার? নিউক্লিয়াসের সামনে অ্যারাউন্ডে যে কক্ষপথগুলো থাকে সেই কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। রাইট?
অরবিট অরবিট কক্ষপথ শেল সব একই ওইখানে থাকে না না স্যার ফাঁকা স্থান ইলেকট্রন থাকে, হ্যাঁ ঠিক আছে, ফাঁকা স্থান। ইলেকট্রন থাকে আমার একটা রিজিয়নে থাকে, যে রিজিয়নটাকে আমরা বলি অরবিটাল। মানে এবং specific না, একটা এই স্পেসিফিক, এবং এখানে এরকম সার্কুলার পথ নাই। আমরা যে সুন্দর করে ডায়াগ্রাম করে দিই না এরকম করে, এরকম কোনো ডায়াগ্রাম নাই। যেমন এটা যদি একটা গাছ হয়, এই গাছে দুটো পাখি আছে, ওই পাখি দেখবো ওই পাশে ঘুরে যাবে, তার পাশে ঘুরে যাবে, আবার আরেকটা ফিরে। তার মানে এই যে এরিয়া, এই এরিয়াতে ইলেকট্রন, এই পাখি দুটো যদি ইলেকট্রন হয়, আমরা জানি ইলেকট্রন এনার্জি গেইন করে, লুজ করে, একটা অন্য জায়গায় চলে যায়। পাখি ও এখান থেকে ঘুরে যাচ্ছে, এটাও একটা অরবিটাল রিজিয়ন, ইলেকট্রনের রিজিয়ন, এটাকে বলে অরবিটাল। পাশেরটাও একটা রিজিয়ন, সেটাকে বলা হয় অরবিটাল। এই জায়গাগুলোতে ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে। এছাড়া বাকি যত জায়গা আছে সমস্ত পয়েন্ট মানে একদম ব্যাপক ফাঁকা। আর এর মধ্যে মাঝখানে এই দিকে থাকে হচ্ছে কিছু প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, ঠিক আছে। এরপর আমরা যদি আরো ডিপে যাই, আরো অনেক কিছু আছে, সেগুলো বললে বলবো স্যার কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে না যায়, আমাদের যা জানবা সেদিকে ফিরে যাবে। তাহলে এটা যদি একটা স্ট্রাকচার হয়, স্ট্রাকচারের মাঝে থাকে হচ্ছে ইলেকট্রন, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর সাইডে কক্ষপথগুলি বা অরবিটাল। আমরা অ্যাটলিস্ট এখন থেকে কক্ষপথ বা শেল বা অরবিট বলবো না, আমরা একটু বলার চেষ্টা করব অরবিটাল। ইলেকট্রন কোথায় থাকে? অরবিটালে থাকে। কিছুটা হলেও মানে পাপ কম হবে। অরবিটাল, এই অরবিটালগুলোতে হচ্ছে ইলেকট্রন অবস্থান। এরপরে যদি আমরা চলে যাই ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন কি জিনিস স্যার? স্যার ব্যালেন্স ইলেকট্রন কি জিনিস? কে পারবে? শেষ আচ্ছা স্যার, এবার তাহলে আপনি নাম বুঝে যাবেন। যোজনী ইলেকট্রন শেষ এই যে বললাম ফাঁকি মারছে আমরা, যোজনী ইলেকট্রনটা পড়ে ব্র্যাকেট পুরো পড়ে না, ঠিক আছে। তো দেখো ব্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে একটা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে লাস্ট সর্বশেষ শক্তি স্তরে বা অরবিটালে যতগুলা ইলেকট্রন থাকবে সেটাকে বলা হচ্ছে তার ব্যালেন্স ইলেকট্রন। তো এখানে যদি এটা দুটো থাকে আর এখানে মনে করো যে তিনটা আছে, তার মানে এটা হচ্ছে তার ফার্স্ট শেল বা ফার্স্ট, এটাকে সেকেন্ড বা লাস্ট বলতেছি। তো এখানে কয়টা আছে? একটা, দুটা, তিনটা, অর্থাৎ এটার ব্যালেন্স ইলেকট্রন কত? 3 মনে থাকবে ব্যালেন্স ইলেকট্রন কি জিনিস? আচ্ছা স্যার, ব্যালেন্স ইলেকট্রন যদি মনে থাকে খুবই ভালো জিনিস। তাহলে ব্যালেন্স কি জিনিস, বা বাংলায় যদি বলি যোজনী, এটা কাকে বলে? ডেফিনেশন, হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স? এখন তো যোজনী লিখতে পারবো না, ব্যালেন্স অ্যাড করছি তাহলে কাকে বলে? কয়টা ইলেকট্রন মানে দিতে পারে বা দিতে পারে বন্ধন গঠন করতে তার জন্য ইলেকট্রন দরকার, বা ট্রান্সফার করতে পারে শেয়ার কাছাকাছি। টোটাল তিনটা আছে, আরেকটা দুইটা সংখ্যা আমি পাইছি, দুইটা ডেফিনেশন পাইলাম, না থেকে একটা পাইলাম, আরেকটা শেষ করতে ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, অরবিটাল সংখ্যা। কাছাকাছি 50%, বাঙালি মানুষ তো অর্ধেক বলে আমরা চেষ্টা করি। অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন যতগুলো, আচ্ছা এনারা যে দুটা বলছে এগুলো তোমার বলার দরকার নেই, এটা আগে বলে পড়ে আসছে। আর 3 নম্বর যেটা বলতেছি সেটা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রনে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা একটা ব্যালেন্সি, অথবা এই যে অথবা থেকে এখন একটু বলা হয়েছে, অথবা থেকে আমি বলবো তার ব্যালেন্স ইলেকট্রন অষ্টক পূর্ণ করতে যতগুলো ইলেকট্রন দরকার পড়বে সেটাকে বলা হয় তার যোজন বা ব্যালেন্স। আমার রাইট স্যার? এখানে একটা আছে স্যার, তাহলে ব্যালেন্সি কত? এক। তার ব্যালেন্সের যতগুলো ইলেকট্রন আছে সেটাকে বলা হচ্ছে তার ব্যালেন্সি এক। তোমার কথা রাইট। এবার এখানে 5টা আছে, এটা কি 5 হবে তো? 3। তো এখানে 7টা আছে, দেখো 7 হবে? এক হবে। তার মানে তার ব্যালেন্স শেল অষ্টক ফিল আপ করতে, অক্টেট রুল ফলো করতে যতগুলো ইলেকট্রন দরকার পড়তেছে
সেটাকে বলা হচ্ছে তার ব্যাস। ক্লিয়ার? ওর সাথে রিলেট করে দেখো, কেমিক্যাল বন্ড ফর্ম করার জন্য যতগুলো ইলেকট্রন শেয়ার করে, যতগুলো ইলেকট্রন ডোনেট করে, যতগুলো অ্যাকসেপ্ট করে, এই একই কথা ঘুরে ফিরে শোনো। এটা তিনটা ক্যাটাগরি আছে, তিনটা। তোমাদের এটা জানতে আরেকটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ক্যাটায়ন অ্যানায়ন ফর্মেশন। এটা তো পারবো না, তাই না? অর্থাৎ যখন এখানে যেমন সোডিয়াম আছে, এই সোডিয়াম একটা যখন ইলেকট্রন এখান থেকে ডোনেট করে, তখন ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে না, অপটিক্যাল ফলো করতেছে, তখন সে হয়ে যাচ্ছে কি সোডিয়াম পজিটিভ, সেটাকে পজিটিভ চার্জযুক্ত আয়ন বলতেছে। এই আয়নটার নাম হচ্ছে কি ক্যাটায়ন। এরপরে এর আরেকটা দরকার আছে, একটা যদি সে নেয় তাহলে সেটা নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি অ্যানায়ন। এটা হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন, ঠিক আছে? এই এখান থেকে অনেক সময় যে আইসি ইলেকট্রনের কথাটা আসে, আইবার যখন বিশ্লেষণ করি নেবে, তখন দেখা যাচ্ছে যে এখান থেকে বুঝতে পারি যে কোনটা কার কোনটা কাহিনী, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে চলে আসি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বা কোয়ান্টাম মেকানিক্স। খুবই কঠিন তৈরি কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? খুবই কঠিন তৈরি। আমরা জাস্ট যতটুকু দরকার, তোমরা তো পিওর কেমিস্ট্রিতে পড়তেছো না, আর কোয়ান্টাম কেমিস্ট্রি পড়তেছো, যে আস্তে 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 যত ভিতরে ঢুকবে, আমরা যা জানতাম সেটাই। এখানে দেখো অ্যাডভান্স স্টাডিজ যে বলতেছে, সেটা কি বলতেছে স্যার? সেটা বলতেছে ইলেকট্রন হচ্ছে দুর্মশা, ইলেকট্রন হচ্ছে দুই নৌকায় পা দিয়ে চলতেছে, এমন একটা অবস্থা। তার মানে আমরা যদি ইলেকট্রনকে একটা পার্টিকেল বলি সেটাও ভুল হবে না, আবার আমরা যদি ইলেকট্রনকে ওয়েভ চিন্তা করি তাহলে সেটা ভুল হবে না। পার্টিকেল হিসেবে আমরা জানতাম এই যে ওয়েভের কথাটা আসছে পরবর্তীতে। স্যার ওয়েভ মানে কি? এরকম 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 এরকম, তাই না? ওই যে বললাম যে সে একটা সার্টেন একটা রিজিয়নের মধ্যে থাকে, একটা অরবিটাল, যেটাকে বলা অরবিটালের মধ্যে থাকে। ইলেকট্রন কি এরকম চুপচাপ বসে থাকে? এত ওর স্পিড কিন্তু এত, দেখো ভেলোসিটি আছে, কিন্তু ইলেকট্রনের ভেলোসিটি, ইলেকট্রনের এনার্জি, এগুলো বের করার ফর্মুলা আছে না, ফিজিক্সে ছিল, দেখবে এগুলো, ঠিক আছে? তো এর মধ্যে এমন ভাবে সে ঘুরে, এটাই ওয়েভ আকারে ঘুরে, এবং দেখলাম যে একটা ওয়েভ, ইলেকট্রনের অস্তিত্ব নাই, মনে হবে যে একটা এরকম ওয়েভ, এটা ঠিক আছে? আবার এটাকে আমরা পার্টিকেল হিসেবেও চিন্তা করি, ইটস অ্যাডভান্স। সামনে না জানি 100 বছর পর আবার নতুন কিছু একটা অ্যাড হয়ে যায়, ঠিক আছে? যেভাবে এটা চলছে। তো এখানে বলছে that advanced studies in the field of magnetic structure revealed that electron has dual nature, একটা হচ্ছে পার্টিকেল, আর একটা হচ্ছে ওয়েভ, এবং therefore it is not logical to assume that electron moves in well defined orbit. দেখো কথাটা ঠিক আছে, ইলেকট্রন বললাম না, এটা আমরা কখনোই চিন্তা করতে পারবো না যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর একটা গোলাকার একটা বৃত্তাকার পথে। আমরা যতদিন যেটা জানতাম, আমরা কি জানতাম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চার সাইডে বৃত্তাকার বা গোলাকার পথে ঘুরতেছে। এটা বড় ওই আমরা বলতে পারি না, ঠিক আছে? লজিক্যাল না, কারণ ইলেকট্রন স্পিন থাকে। আর পরে দেখাচ্ছে, দেখো এরপরে this led to the introduction of the concept of probability in describing the atomic system and give birth to a new model known as quantum mechanical model of an atom. ঠিক আছে? অর্থাৎ একটা ইলেকট্রন কোথায় থাকবে, কিভাবে থাকবে, কিভাবে ঘুরবে, এভরিথিং আমরা জানতে পারি চারটা প্যারামিটার, অর্থাৎ চারটা কোয়ান্টাম নাম্বার যদি আমরা জানতে পারি, তাহলে সেখান থেকে আমরা জানতে পারবো একটা ইলেকট্রনের অবস্থান কোথায় আছে, সে কি করতেছে, কিভাবে করতেছে, সব। একটা হচ্ছে কি স্যার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, প্রথমটা নাকি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার? না স্যার, কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম। স্যার প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দেন azimuthal or secondary quantum number, then magnetic quantum number, Then final spin quantum number. এটা দিয়ে আমরা শেষ করব। নেক্সট দিন থেকে আমরা পরে শুরু করব, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে আমরা চলে আসি এই চারটা কি আসলে। এই চারটা হচ্ছে এই ঘুম পাচ্ছে কাকা? স্যার ঘুম পাচ্ছে কাকা? ঘুম পাচ্ছে? এটা আসলে বেশি দূর না, এই
যে ঘুম পাইলে দেখো জিহ্বাটা কাজ করছে, বেশি জোরে দিবা না অত ফেলে দেবে। স্যার যদি প্রতিদিন কন্টিনিউ করতে থাকি প্রতিদিন তাহলে এক সময় কাটে উঠে যাবে। আচ্ছা যাক শেষ করে দিচ্ছি। তো এখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে নরমালি n দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং আমরা যেটা কক্ষপথ বা শেল হিসাবে চিন্তা করতাম সেটাই হচ্ছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটার আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় অরবিট। এবং এই n এর ভ্যালু 1 2 3 4 এরকম ভাবে চলতে থাকে, ঠিক আছে। এবং এর নামের জন্য প্রথম শেলকে k l m n এই ধরনের দেওয়া থাকে, ওকে। এরপরে চলে আসে আপনার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। এই সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারকে ছোট হাতের l দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই ছোট হাতের l এর ভ্যালুটা হবে 0 টু এই n রিলেটেড n মাইনাস 1, অর্থাৎ 0 তো থাকবে, তারপরে একটা সংখ্যা আসবে, অর্থাৎ 0 থেকে সেই সংখ্যা পর্যন্ত, ঠিক আছে। এরপর যদি চলে আসে আমরা n বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে ছোট হাতের m দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং এর ভ্যালুটা থাকে হচ্ছে প্লাস মাইনাস l, অর্থাৎ সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার যা পাবো সেটা পজিটিভ এন্ড নেগেটিভ। স্পিন এটা হচ্ছে প্লাস মাইনাস হাফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে স্যার। এটা আমরা জানি স্যার। এখানে আমার একটা কোশ্চেন আছে, এখন করবো না পরে করবো? এখন একটু না পরে বলে যেতে পারি। পৃথিবীর এইগুলো তো সব পুস্তকের মধ্যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করছে। হাফ প্লাস মাইনাস 1 হতে পারতো, প্লাস মাইনাস 0 হতে পারতো, প্লাস মাইনাস a হতে পারতো, a হতে পারতো। হাফ কেন? বলো সেলের ভিতরে একটা চিহ্ন উল্টা থাকে আর স্যার বুঝি না। প্লাস হাফ দিয়ে মানে দুইটা ঘর থাকে না, মানে ডিশের 5টা ঘর থাকে বা সেল থাকে, এখানে 10টা এখানে একটা প্লাস হাফ দিয়ে আর আরেকটা হাফ দিয়ে উল্টা। আচ্ছা আমি অনেক কাছাকাছি কিছু কিন্তু একটা জায়গা থেকে হিট করতে পারছি না। আমি বলতেছি হাফ কেন? হাফ কেন? তুমি যেটা বলছো পজিটিভ, হ্যাঁ একটা আমরা পজিটিভ ছিল না, একটা নেগেটিভ ছিল, ঠিক আছে। তো হাফ কেন? একটা সেল অর্ধেক ধরা হয়। কাছাকাছি কিছু কিন্তু একেবারে ভাই স্পিনটা কি অ্যাপ্রোপ্রিয়েট আছে নাকি অরবিটাল স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্ধেক দূরে না। এর ব্যবহার হচ্ছে এই যে বললাম আমার সাথে ডিসকাশন করে না, বলো কিছু সমস্যা নেই। দেখো এটা প্লাস মাইনাস হাফ কেন? আমি শুধু প্লাস আলোচনা করতে মাইনাস আলোচনা করতে। একটা অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে, যদি 100টা থাকে তার অর্ধেক ঘড়িটার দিকে স্পিনে ঘুরবে, অর্ধেক হচ্ছে উল্টা মানে ঘড়িটার বিপরীত দিকে স্পিনে। আচ্ছা স্যার, এটা বুঝেই বা কেমন যেটা ঘুরতেছে, এটা যেহেতু টাইম হয় তো ছোট হয়, বুঝে ওয়েভ ওয়েভ একটা ওয়েভ যদি এদিকে যায়, যদি এদিকে যায়, বুঝলে না? কোয়ান্টাম স্টার তো ম্যাক্সিমাম 300 সেকেন্ড হাইট থাকে। স্পিন বলতে তো আমরা বুঝি যে এটা হচ্ছে নিজের অ্যাক্সেসে ঘুরতেছে। হ্যাঁ ঘুরতেছে। তাহলে তুমি এটা এখানে কেমনে ঘুরে তো বুঝতেছে? আসো, এখানে একটু ঘুরে ঘুরে তুমি ওইখানে যাও, সোজা পথে যাইতে পারো না, তুমি এরকম 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 করতে যাবে স্বাভাবিক, স্বাভাবিক না এটা? যখন রোটেশনে থাকতেছে এনার্জি লস করতেছে না, এরপরে অ্যাট্রাকশন রিপালশন সব কিছু দেখে দেখা যায় কখনো কাছে আসে নিউক্লিয়াসে, কখনো ভিতরে সরে যায়। যদি গভীরে ঢুকো আলটিমেটলি গভীরে ঢুকে শুধু ঢুকতেই থাকবে, ঠিক আছে, এর কোনো শেষ নাই। আচ্ছা যাই হোক, এটা কি মনে থাকবে যে একটা অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে তার অর্ধেক হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, বাকি অর্ধেক ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। মনে থাকবে? স্যার এই কারণে হাফ অর্ধেক দুইটা থাকলে একটা একটা, চারটা থাকলে দুইটা 100টা থাকলে আচ্ছা, 50টা। আগে জন্য তো একটা আছে। একটা একদিকে আছে, তাহলে একটু পজিটিভ হবে না? যার তিনটা থাকে, হ্যাঁ স্যার তার কথা আছে, তিনটা থাকে, তার কি হয়? পি অরবিটাল দেখছো না, সবাই একটা একটা করে একটা ডিরেকশনে নেয়, এরপর যদি বাকি তিনটা আসে দেন ঠিক আছে, হ্যাঁ যদি আসে তখন হচ্ছে অপোজিট ডিরেকশন যাবে। আচ্ছা এখন দেখো তোমরা যেটা বলছো তিনটা যদি থাকে তাহলে পি অরবিটাল এরকম থাকে না, দেখো এরকম থাকে না,
এটাই তো একটা অরবিটাল, ও তো আসেই একটা। তোমরা চিন্তা করছো তিনটা আছে না, পি অরবিটাল কিন্তু তিনটা ভাগে বিভক্ত। তখন এই একটা ঘর মানে একটা অরবিটালের মধ্যে পি এক্স যেটাকে বলা হয়, পি এক্স এটাকে বলা হয় ওয়াই, এটাকে বলা হয় জেড, একটা আছে দুইটা। এরপর যে চারটা যাদের ছিল মনে করো চারটা, এরপরে আরেকটা কোথায় যাচ্ছে ফার্স্ট। কখনো এটা এরকম থাকবে না, কখন এটা থাকবে না। এই অরবিটাল আছে দুইটা, দেখো একটা এদিকে একটা অন্যদিকে, এখানে আছে একটা ও একটা একটা মতো করে আছে, একটা একটা মতো করে আছে থাকবে। অর্থাৎ একটা অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে তার অর্ধেক পরীক্ষাটার দিকে, অর্ধেক পরীক্ষাটার দিকে। স্যার এগুলো তো বোঝা গেছে তাই না? তাহলে এখন পরীক্ষায় যদি আমি একটা দিই যে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার যদি 3 হয়, তাহলে এটা সব ডিটেইলস মানে বাকিগুলো বের করতে পারবো, পারা যাবে। দেখো কিভাবে আমরা এর ভ্যালু, তাহলে এল এর ভ্যালু কত হবে বলো তো? 0 2 3 minus 1, that means 0 2 2, okay? তার মানে n is equals to 0 1 2। m এর ভ্যালু কত হবে স্যার? -1 প্লাস মাইনাস n, তার মানে প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এটা যদি আমি আরো ভালো করে লিখি -2 -1 0 প্লাস 1 প্লাস 2, আর স্পিন তো আছে প্রত্যেকটার জন্য প্লাস মাইনাস। এখন দেখো স্যার n এর ভ্যালু যখন 3, l এর ভ্যালু কত? 0 2 2, মানে 0 1 2। এখানে এই নাম্বারগুলো কি রিপ্রেজেন্ট করে স্যার? একটা অরবিটাল। আমরা জানি অরবিটাল আছে কয়টা? একটা s p d f, তাই না? এটা যখন l এর ভ্যালু 0 থাকে তখন s অরবিটাল, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা মনে থাকবে, মনে রাখবে, ঠিক আছে? এরপরে তাহলে আমরা যদি চিন্তা করি শুধু 0, শুধু 0, এই 0 মানে কি s অরবিটাল, হ্যাঁ? এই 0 থেকে কি প্লাস মাইনাস 0 আসছে, ফাইনালি কি শুধু 0 আসছে, তাই না? তাহলে এই 0টা মানে s অরবিটাল। s অরবিটাল স্যার কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। আচ্ছা স্যার এবার আমি যদি শুধু এটা চিন্তা করি 1 0 আর 1, তার মানে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, টোটাল কয়টা হলো? 6টা। 1 বলতে আমি কাকে বুঝাইছি? p কে। p তে কয়টা থাকে স্যার? ম্যাক্সিমাম 6টা। 0 বলতে কাকে বুঝাইছি? s কে। s এ কয়টা থাকে? 2টা। আছে স্যার এখানে দুটো। শুধু s যদি চিন্তা করি এটুকু তো নাই, শুধু p যদি চিন্তা করি তাহলে এইটুকু আছে, এটুকু নাই, তাই না? এবার যদি এটা কি d অরবিটাল না? জি। sp_d, তাহলে d মানে কি? তখন এই সবগুলো কাউন্ট হচ্ছে। এবার তুমি দেখো সবগুলো দুটো দুটো করে থাকলে টোটাল ইলেকট্রন সংখ্যা 10। এই 10টা যদি থাকে এর মধ্যে 5টা থাকবে পজিটিভ দিকে আর 5টা থাকবে নেগেটিভ ডিরেকশন। ক্লিয়ার? বোঝা গেছে নাকি বোঝা যায় না? ঠিক আছে, এখন তাহলে ঘুম পাচ্ছে কারণে আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত রাখি। নেক্সট দিন আমরা অপোফিজিওন থেকে শুরু